আগামী 26শে নভেম্বরের যে কর্মসূচি আমাদের টেট উত্তীর্ণ ডিএলএডদের ডিএলএডদের পক্ষে আমরা ডাক দিয়েছি, সে বিষয়ে কিছু কথা বলার জন্য আসলাম। যেহেতু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাদের 23 জেলার এক এক জেলা মানে মিটিং হচ্ছে, পরপর প্রত্যেক দিন দুটো করে জেলা। আপনারা জানেন ভালো করে, ঐক্যবদ্ধ একমাত্র 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের জেলা গ্রুপগুলো নিয়ে কিন্তু মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলা যেহেতু কোনো লাইভ করার সুযোগ থাকে না, এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে মিটিং করতে হয়, ঐক্যবদ্ধ হতে হয়, কাদের কি সমস্যা সেটা আমাদের সবাইকে শুনতে হয়। তো সন্ধ্যায় বিশেষ আর লাইভে আসা হচ্ছে না, মানে সময় পাওয়া যাচ্ছে না। তো আজকের যে মানে লাইভটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আগামী 26শে নভেম্বর যে ঐতিহাসিক মিছিল, এ যাবৎকালের রেকর্ড সংখ্যক টেট উত্তীর্ণরা পথে নামছে, সে বিষয়ে প্রত্যেকটা জেলার হবু শিক্ষকদের এই বলে বার্তা দিতে চাই। আমাদের অনেকেই বিভিন্ন জেলার থেকে ফোন করছে, যেমন পুরুলিয়া থেকে করা হলো আজকে, যারা কোনোদিন কলকাতাতে আসেননি, যারা কলকাতার নামই শুনেছে, যারা কোনোদিন কলকাতার রাজপথে আসেননি, তারাও কিন্তু তাদেরকে বাধ্য করা হচ্ছে। তারা এইভাবে বার্তা দিচ্ছেন যে আমাদেরকে কলকাতায় যেতে বাধ্য করা হচ্ছে। আমরা কোনো আন্দোলন করিনি, আমরা চেয়েছিলাম। পুরুলিয়া থেকে যে বার্তাটা এসছে, পুরুলিয়া থেকে যারা আসছে ওরা 3টে বাস ভাড়া করেছে। এ যাবৎকালে সেরা মিছিল হতে চলেছে। পুরুলিয়ার হবু শিক্ষকরা এর আগে এসছে আন্দোলনে, কিন্তু আমাদের শিক্ষিকারা কিন্তু খুব কম সংখ্যক আসতেন, কিন্তু এবারে কিন্তু প্রচুর শিক্ষিকারা আসবে পুরুলিয়ার মতো শহর থেকে। যে আমরা বাধ্য হচ্ছি যেতে, 2 বছর অপেক্ষা করে আছি, সেখানে কিন্তু কোনোরূপ আমাদের নিয়ে কোনো কোনোভাবে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। সেই দাবিকে সামনে রেখে 26 তারিখে 3টে বাস ভাড়া হচ্ছে, বাস নিয়ে আসছে তারা, গাড়িতে তারা আসবে। পুরুলিয়া থেকে প্রায় 300 কিলোমিটারের উপরে পথ, সেখান থেকে কলকাতায় আসবে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তারা যা করার সেটুকু করবে। উত্তরবঙ্গ থেকে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে অনেকেরই, দেখছিলাম। যারা এখনো পর্যন্ত মনস্থির করেননি, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, কড়া বার্তা দিতে চাই, কড়া বার্তা। এখানে প্রত্যেকের স্বার্থ কিন্তু সমানভাবে জড়িয়ে। আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা বঞ্চনার বিরুদ্ধে, 2 বছরের বঞ্চনার বিরুদ্ধে। হয়তো মুখ্যমন্ত্রীকে কেউ বোঝাতে পারছেন না ব্যাপারটা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই বুঝবেন ব্যাপারটা, বোঝালে কিন্তু হয়তো বোঝানোর মতো কেউ নেই। আজকে 2017 সালের শেষ প্রাথমিক নোটিফিকেশন ছিল টেটের, প্রাথমিক টেট মানে প্রাথমিক পরীক্ষা বলতে পারেন, শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষায় পরে 2017 সালের পর 2022 সালে দীর্ঘ 5টা বছর রাজ্য সরকার প্রাথমিক টেট নেয়নি। 22শে ডিসেম্বরে টেট নিল, 23শে ফেব্রুয়ারিতে রেজাল্ট পাবলিশ করা হলো। দুবার নিয়োগের প্রতিশ্রুতি ছিল, কেউ বসে থাকবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল। আজকে 2 বছর হতে গেল, আজকে আমাদের নিয়ে কোনোরূপ চিন্তা ভাবনা করলো না। এই বঞ্চনার বিরুদ্ধে আগামী 26শে নভেম্বর প্রত্যেককেই বলছি। আমাদের চেহারা দেখে বুঝতে পারছেন যে একটা সংঘবদ্ধ একটা সংগঠন চালাতে গেলে কতটা প্রেশার থাকে এই জেলার পক্ষ থেকে। প্রত্যেকটা জেলা, সেই দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে, 2 মেদিনীপুর থেকে শুরু করে, কোচবিহার, দিনাজপুর থেকে শুরু করে, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং থেকে শুরু করে, প্রত্যেকটা জেলা, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে ঐক্যবদ্ধ করা, তাদেরকে নিয়ে আসা। কেন আসতে হবে আমাদের? আমার লাইভ অনেকেই দেখেন, অনেক আধিকারিকরাও দেখেন, শুনেছি, পরে জেনেছি, অনেক সমাজসেবা নেতারাও দেখেন। তো আমার একটাই বার্তা, যে আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাচ্ছি না। এই 2 বছর উত্তীর্ণ হয়ে আমরা বাড়িতে বসে আছি। উত্তীর্ণ হয়ে যে বসে থাকা কি যন্ত্রণার! কোয়ালিফাই না করলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু কোয়ালিফাই করে অপেক্ষা করে একটা একটা দিন আমরা পার করে দিচ্ছি। জানি না কোথায় শেষ হবে। আমাদের লক্ষ্য 50,000 ভ্যাকান্সি চাই, যত সংখ্যক ডিএলএড রয়েছে অন্তত পক্ষে ডিসেম্বর মাসে আমাদের ফর্ম ফিল আপ করিয়ে রাখা হোক, এই দাবি। যদি শূন্য পদ নতুন সেশনের পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়ে যাচ্ছে, পঞ্চম শ্রেণীর প্রাথমিকে 2335টা স্কুল অলরেডি করা হচ্ছে, জেলায় জেলায় আমরা ডেপুটেশন দিচ্ছি। এরপর শূন্য পদ বাড়ানোটা সরকারের কোনো কঠিন ব্যাপার নয়, শুধু সদিচ্ছা থাকার দরকার। আর সদিচ্ছা দেখাতে হবে, এবার দেখানোর সময় এসেছে। অনেকটা বছর পার হয়ে গেছে। আমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত পড়াশোনার মাধ্যমে পূর্ণ প্রশিক্ষিত হয়ে, উত্তীর্ণ হয়ে, ট্রেনিং প্রাপ্ত হয়ে, যে আমরা এই বসে আছি 2 বছর অপেক্ষায় অপেক্ষায়, অন্তত যোগ্যতা অর্জনের সুযোগ একবার পেয়েছি, আর চূড়ান্ত পর্যায়ে সুযোগটা পাই, তারপর আমরা আর কিছু দাবি করছি না, সুযোগটুকু পাই। এই দাবিতে 26শে নভেম্বর প্রত্যেককেই বলছি, সামনে প্রতিকূলতা থাকবে, কিন্তু সেই প্রতিকূলতাকে পাশাপাশি রেখে আপনারা কিন্তু আসবেন, আমরা কিন্তু আসতে হবে প্রত্যেককেই। খুব সমস্যা না থাকলে আমরা আসুন, এটুকুই বলার। দেখুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমাদের যে আন্দোলন, আমরা এটা ঐতিহাসিক মিছিল এবার কিন্তু হতে চলেছে। আমরা দেখতে পাবেন প্রত্যেকেই, যারা টেট কোয়ালিফাই না, যারা এমনি সাধারণ জনগণ যারা, তারা দেখতে পাবেন উত্তীর্ণরা কিভাবে পথে নামছে। এখানে আমাদের সরকারের বিরুদ্ধে কোনো
অভিযোগ নয়, বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ। শিক্ষা দপ্তর যাতে দ্রুত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং নিউ পোর্টাল খুলে অন্তত বৈধ পূর্ণ প্রশিক্ষিত যারা আছে তাদের অন্তত ফর্ম ফিল আপটা করিয়ে রাখুক। না হলে যত দিন বের হচ্ছে তত কিন্তু আইনি জটিলতা তৈরি হচ্ছে। আপনারা দেখছিলেন এনওআইএস এর ব্যাপারটা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, যারা 18 মাসের ডিএলএড এর ব্যাপারটা। আমরা প্রত্যেকটা আমাদের জেলা ভেরিফাই গ্রুপ, কেস আপডেট গ্রুপে ডিটেলস পেয়ে যাবেন। কমেন্ট করলে আমি এখন ডিটেলস বলতে পারবো না, বলছি না। জেলা ভেরিফাই গ্রুপে বা কেস আপডেট গ্রুপে আছে, সেখানে শেয়ার করা হয়েছে ডিটেলস এনওআইএসদের অবস্থানটা। লাইভে আমার একটাই কারণ, লাইভ কোনো আইনি বিষয় নিয়ে কিছু বলবো না। দেখতে পাচ্ছেন এমনি শরীর খুব ভালো নয়, তার মধ্যে থেকে আমরা সবাই মিলে, অনেকে হয়তো সামনে আসেন না, কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা কিন্তু 26 তারিখে ঐতিহাসিক মিছিলে করছি। আর এই মিছিল বা করতে গেলে একটা অনেক কাজ আছে, এগুলো আমরা সবাই হয়তো বুঝতে পারেন না, কিন্তু এর পিছনে অনেকের পরিশ্রম আছে। এই পরিশ্রমটা কাজে লাগাতে অন্তত প্রত্যেকেই তো আমরা উত্তীর্ণ হয়ে প্রত্যেকেই সমান অধিকার পাচ্ছি, তো প্রত্যেকেই আসার চেষ্টা করুন। যারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অনেকে আছেন যাদেরকে দেখতে পাই ফেসবুকে, কিন্তু আমরা কিন্তু আন্দোলনে খুবই কমই আসেন। 26 তারিখটা আসুন, 50,000 ভ্যাকান্সির দাবিতে। আমাদের এখানে চাইছি না 43 বছর হয়ে যাওয়া দাদাটা, 40 বছর হয়ে যাওয়া দাদাটা তারা যেন বঞ্চিত না হয়। আর তাদের একমাত্র পথ হচ্ছে পর্যাপ্ত ভ্যাকান্সি। আর এই মুহূর্তে একাডেমিক বা অন্যান্য আইনি পথে যদি কেউ হাঁটে তাহলে বিপদে পড়ে যেতে হবে, আমাদের নোটিফিকেশনটা আটকে যাবে। আর সভাপতি ইতিমধ্যে কথা হয়েছে, উনি বলেছিলেন যে আমার শূন্যপদ দিলে 3 মাসের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে, আমি পরিষ্কারভাবে ইন্টারভিউ কমপ্লিট করে দেবো। স্যার বললেন 2017 সালের আমরা দেখেছেন রাত 8টা-9টা বেজে গেছে, তখনও কল লেটার দেওয়া হচ্ছে। খুব মানে T20 ফরম্যাটে যেভাবে স্পিডে কিন্তু কাজ করে গেছেন আমাদের স্বচ্ছতার প্রতীক আমাদের গৌতম পাল মহাশয়, আমরা দেখেছেন। 2022 সালে টেটের প্রতি ওনার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে আমাদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। সভাপতি নিজের জায়গা থেকে, সভাপতির যেটুকু ক্ষমতা, সভাপতির যতদূর পর্যন্ত ক্ষমতা উনি কিন্তু করে দেখিয়েছেন এবং করছেনও, সামনের দিনে করবেনও, এই আশা রাখি। মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় যেটুকু কাজ, শূন্যপদ চেয়ে পাঠানো। সরকার শূন্যপদ ঘোষণা করলেই সভাপতি মহাশয় প্রসেস শুরু করে দেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র শূন্যপদ এবং দ্রুত নোটিফিকেশন আনতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তাকে বোঝাতে পারেন, ওনাকে বোঝাতে পারেন একমাত্র আমাদের শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয়। তো এই জায়গাটা আমরা তো তাদের কাছে সবসময় পৌঁছাতে পারি না, সেই সময়ও হয়ে ওঠে না। ওনাদের যখন সময় হবে সেটা খুব চাপের, অনেক দেরি হয়ে যাবে। তো আমরা যেটুকু পারি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথে নেমে মিডিয়ার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অন্যান্য আধিকারিকের কাছে এইটুকু পৌঁছে দিতে পারি। এটা আমাদের হাতের মধ্যে আছে। পুলিশ পারমিশন নিয়ে, পুলিশের সহযোগিতায়, পুলিশ বন্ধুদের সহযোগিতায়, অফিসারদের সহযোগিতায় কিন্তু আমরা 26 তারিখের মিছিলটা করব। আমরা গার্জেন নিয়ে আসতে পারেন, মা বাবাকে নিয়ে আসতে পারেন। অনেকে বাসে আসছে, বাস ভাড়া করেছেন অনেকে পুরুলিয়া থেকে, আমি আগেও বলেছি। অনেকে ট্রেনে আসছেন, অনেকে নিজস্ব মানে নিজেরা আসবেন ট্রেনে, বাসে, গাড়িতে করে। তো এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। প্রত্যেকেই গলা ফাটিয়ে চিৎকার করে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করুন। উনি একমাত্র পারেন, যত রকম আইনি জটিলতা থাকুক না কেন, উনি পারেন সব আইনি জটিলতা মিটিয়ে আইনি পথে সুন্দরভাবে নোটিশ বের করতে। কারণ আমরা জানি পুলিশ নিয়োগ বলুন, হেলথের নিয়োগ বলুন, বা অন্যান্য ক্লার্কশিপ বা অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে, সেই সব পরীক্ষা একরকম হয়। আর প্রাথমিক নিয়োগ ওয়েস্ট বেঙ্গলে একটা উৎসব। প্রাথমিক নিয়োগ ওয়েস্ট বেঙ্গলে একটা উৎসব। প্রাথমিক নিয়োগ মানে প্রত্যেকটা জেলার যারা প্রাথমিকের সাথে যুক্ত নেই, শিক্ষকের সাথে যুক্ত নেই, তাদের কানেও পৌঁছে যায় যে শিক্ষক নিয়োগ হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো আইনি পথকে যদি লঙ্ঘন করে যদি ইন্টারভিউ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ নোটিশটা কিন্তু ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আইনি অনেকগুলো বাধা কম বেশি আছে, সেগুলো একমাত্র প্রত্যেকটা কেসগুলোকে সাবজেক্ট করে আউটকাম দেখিয়ে সুপ্রিম কোর্টের কাছে যদি সরকার যায় যে আমাদের শিক্ষক প্রয়োজন, শিক্ষকের অভাবে স্কুল চালাতে পারছি না, উপযুক্ত শিক্ষা থেকে আর্টিকেল 21A ব্রেক হচ্ছে, আমাদের শিক্ষক প্রয়োজন, এই কেসগুলো আছে। এই কেসগুলোর উপর নির্ভর করছে 2024 রিক্রুটমেন্টের যারা শিক্ষক হিসেবে যারা যুক্ত হবে তাদের ভবিষ্যৎ। যেমন বিএডের কেসের ব্যাপারে আপনারা দেখেছিলেন, যখন যে 20-22 ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে আমরা দেখেছিলেন, নিয়োগ হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে 2014-17 যে নিয়োগটা আমরা দেখলাম 2022 সালে, 2017 টেট থেকে যে নিয়োগটা হলো, সেটা কিন্তু খুব জটিলতা তৈরি হয়েছিল শেষের দিকে, খুব জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু সেই জটিলতাটা কিভাবে ঠিক করলো সরকার তথা পর্ষদ? সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে 20-22-এর যে সমস্যাটা ওটা ওইভাবে রেখে নিয়োগ দিল, এবং বললো নিয়োগ দেওয়ার সাথে সাথে তাদেরকে জানানো হলো যে এই নিয়োগটা হচ্ছে কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু এই কেসটার উপরে।
এভাবে কিন্তু সরকার নিয়োগ দিতে পারে। ওই কেসটা যখন সলভ হবে তখন দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের ক্ষেত্রে যেই সমস্যা থাকুক, ওবিসি মামলা বা 20-22 বা আদার্স 5% বা যে কোনো কিছু থাকুক না কেন, সেই কেসগুলো পাট পাট করে সাজিয়ে সেই কেসগুলোকে রেফার করে সামনে তুলে দিয়ে তারপর নোটিফিকেশন আনা সম্ভব হয়। একটা প্রসেস থাকে, সেটা অ্যাডভোকেটরা ভালোই বলতে পারবেন। এই মামলাগুলো আছে, এর জন্য শিক্ষক নিয়োগ আটকে যাচ্ছে, কিন্তু এই মামলাগুলোকে তুলে দিয়ে এই মামলাগুলোকে সুপ্রিম কোর্টের সামনে তুলে দিয়ে যে আমরা নিয়োগ করছি, আপনি শুধু অর্ডার দিন, আর এই নিয়োগের টিচার যারা হবেন, যারা স্কুলে যুক্ত হবেন, এদের ভবিষ্যৎ এই মামলার উপর নির্ভর করছে। কিন্তু প্রসেসটা এখন আমরা চালিয়ে যাচ্ছি, এভাবে কিন্তু নিয়োগ সম্ভব। তাহলে কিন্তু কেউ কেস করে আইনি জটিলতা বা আইনিভাবে ঝুলিয়ে দিতে পারবেন না। এই জায়গাটা করতে গেলে আমি তো আমাদেরকে ঠিক বোঝাতে পারছি কিনা জানি না, একমাত্র মুখ্যমন্ত্রী পারেন। তাছাড়া নর্মালি নিয়োগ আসাটা কিন্তু খুব চাপের। যদি ওবিসি মামলা জটিলতা দেখানো হয় তাহলে খুব চাপের, কিন্তু এই মামলাটাকে সামনে রেখে যে এই মামলা যে আমরা নিয়োগ করছি কিন্তু এই মামলার উপর নির্ভর করছে যারা নিয়োগ প্রার্থী থাকছে বলে কিন্তু প্রসেস চালিয়ে দেওয়া যায়, এবং সুপ্রিম কোর্টের কাছে, মহামান্য আদালতের কাছে, মহামান্য শীর্ষ আদালতের কাছে কিন্তু প্রে করা যায়। ওনারা যদি অর্ডার দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি প্রসেস চলতে পারে। এই জায়গাটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপটা জরুরি। যারা বোঝার একটু বুঝে গেছেন, আমি হয়তো সেইভাবে গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমরা বুঝতে পারছেন ডিসেম্বরেই নোটিশ আসার সম্ভাবনা থাকতে পারে যদি এই জায়গাটা এগিয়ে আসেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার সহানুভূতি আদায়টা করাটা খুব প্রয়োজন, কারণ উনি একমাত্র পারেন এটা চট জলদি কাজ করতে। এর আগেও দেখেছি যাদের নিয়োগ 16,500 থেকে শুরু করে চট জলদি নিয়োগ হয়েছে। 2017 টেট, 2014-17 টেটে, 2022 রিক্রুটমেন্টে কত স্পিডে নিয়োগ হয়েছে। ওই আইনি জটিলতা মুক্ত হলো, আর মানে পর্ষদ সভাপতি যা কাজ করলেন দেখলে অবাক হয়ে যাবেন। যারা যুক্ত হয়েছেন জানেন যে কত দ্রুত, সন্ধ্যাবেলা রাত 8টায় বেজে গেছে, তাও মানে স্কুল চুজের কাজ হচ্ছে, কাউন্সিলিং এর কাজ হচ্ছে। এটা কিন্তু করে দেখিয়েছেন সভাপতি মহাশয়। তাই সভাপতি মহাশয় ওনার কাজ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য পথে নামা, কারণ মুখ্যমন্ত্রীকে আমরা কোথাও পাবো না। মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করাও সম্ভব, অনেক সময় সম্ভব হয়, কিন্তু ওনাদের একটা শিডিউল থাকে, প্রত্যেক দিনের কি করবেন না করবেন তার মধ্যে দেখা করাটা খুব চাপের। তো আমাদের কাছে যেটুকু আছে আমরা হয়তো পথে নেমে, ওনার ঘরের ছেলে, ওনার বাংলার ছেলে, বাংলার শিক্ষক পদপ্রার্থী, বাংলার ছাত্র যুব আমরা, তো আমাদের কথা উনি শুনবেন। কিন্তু সেই জায়গাটা দেখাতে গেলে 1,000, 2,000 নয়, 5,000 জনকে পথে নামতে হবে। এখনো পর্যন্ত যারা চিন্তা ভাবনা করেননি, হ্যাঁ বাঁকুড়া থেকে এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত চিন্তা আসেনি, দেখুন অধিকার, এই 2 বছর আমরা অপেক্ষায় আছি। অধিকার কি আমরা পেয়েছি? দায়িত্ব ছিল আমাদের নিয়ে ভাবার, সেই জায়গার ভাবনাটা কিন্তু হচ্ছে না। উত্তীর্ণ হয়ে আছি, আর চাকরি যদি হয় এই প্রাথমিকেই হবে, কারণ প্রাথমিকেই কিন্তু আমি এর আগেও বলেছি নিয়োগের উৎসব তৈরি হয়। জানি না কত শূন্যপদ দেবে, সেই শূন্যপদটা যাতে বেশি হয় আমাদের অস্তিত্বটা তার সামনে তুলে ধরতে হবে। আজকে 1-2 দিন নয়, আজকে দেখুন কত, আপনি 2022 ডিসেম্বর মাস থেকে ধরুন, এটা কি মাসে আসতে চললো, ডিসেম্বর আসতে 2 বছর। এবারে টেট হচ্ছে না, এর আগেও অনেক আগেও বলেছি যে টেট নেওয়ার সম্ভাবনা খুব কম 2024-এর, সেটাও আপনারা দেখলেন পরবর্তীকালে। তো আর অন্যান্য টেট বা এইসব নিয়ে কোনো কথা বলবো না, আইনি বিষয় নিয়ে কথা বলবো না। যে আইনি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরে আমাদের নোটিফিকেশন আনাটা সম্ভব হয়, তাহলে কেউ হঠাৎ করে আমাদের মানে প্যানেল বলুন, আমাদের প্রসেস বলুন, ঝুলিয়ে দিতে পারবে না। এটা অ্যাডভোকেটরা ভালো বলতে পারবেন। অর্পণ মুখার্জি আছে আমাদের ভাই, তোমাদের দাদা, লড়াকু নেতৃত্ব, হুগলি জেলা থেকে, আমরা জানেন 2017 সালের 2 নম্বরের জন্য হয়নি। জেনারেল কাস্ট 2 নম্বর মনে হচ্ছে, 2 নম্বর কি 1 নম্বরের জন্য অর্পণ মুখার্জির হয়নি হুগলি জেলা। তো আজকে সেইভাবে কিন্তু লেগে আছে, আর প্রাথমিকে যারা লেগে থাকে তাদের কিন্তু স্বপ্ন পূরণ হয়। 2014 সালে যখন ট্রেন সবাই চাকরি পেয়েছিল, নন ট্রেন কিছু জন কিন্তু ট্র্যাক থেকে বেরিয়ে এসেছিল যে আর হবে না। 42,000 কত নিয়োগ হয়েছিল ভালো, কিন্তু যারা পড়েছিল টেট পাস করে তারা কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু ডিএলএড ট্রেনিংটা নিয়ে সুযোগ পেল। 16,500 সুযোগ পেল, এই 2022-এর মধ্যে সুযোগ পেল 17-র সাথে। তাহলে হিসেব করে দেখুন, যারা লেগে থাকে, যারা পথটা মানে ফুল লেগে আছে যারা, আর এখনো অনেকে আছে 2014 থেকে এখনো কিন্তু ট্রেনিং নিচ্ছে, কিন্তু 2014 টেটে ট্রেনিং প্রাপ্ত সবাই পেয়েছিল, নন ট্রেন্ডের ডেকেছিল। আর যাদের হয়নি, যারা একটু স্বপ্ন ছিল যাদের বেঁচে, যারা ট্রেনিংগুলো নিয়েছিল ওই 16-18 কিংবা 15-17 যারা ট্রেনিংগুলো নিয়েছিল পরপর, তারা কিন্তু 16,500 ম্যাক্সিমাম বেরিয়ে গেছে। আর এই যে লাস্ট নিয়োগটা হলো এর মধ্যে কিন্তু 14 টেট থেকে সবাই বেরিয়ে গেছে, আমাদের অনেক বন্ধুরা বেরিয়ে গেছে। কারণ যারা লক্ষ্যটা ঠিক রেখে চালিয়ে গেছে, প্রাথমিকে কিন্তু উত্তীর্ণ হয়ে কিন্তু কেউ বসে নেই। আজকে আমরা লক্ষ্য করুন, দেখলে বুঝতে পারবেন। আর আগামী দিনে যে জায়গাটা তৈরি, যেটুকু বুঝতে পারছি আমার অভিজ্ঞতা থেকে, প্রাথমিক কিন্তু নিয়োগ হবে, আর প্রাথমিক উত্তীর্ণ কিন্তু কম সংখ্যা হয়ে যাবে। দিন দিন উত্তীর্ণ সংখ্যাটা কম সংখ্যা হয়ে যাবে। 23-এর টেট দেখেছেন, 25-এর টেট দেখবেন, প্রশ্নের মান দেখবেন, এবং কোয়ালিফাই করাটা যথেষ্ট পড়াশুনো করতে হবে, তাহলে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আসবে।
আর 2022-এর যা আছে এদেরকে বের করাই আমরা চাইছি, যে আমরা এর মধ্যে অনেকেই আছেন যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু পরবর্তীকালে কম্পিটিশনে পারবেন না। তাই এবারে যদি একটা বড় ভ্যাকান্সি তৈরি হয়, তাহলে অনেক 43 বছর, 40 বছর, 45 বছর যারা আছে তারা কিন্তু, যদি 24-এর হিসেবে যদি করা হয়, তাহলে কিন্তু অনেকে সুযোগ পাবে এবং চাকরি পেয়ে যাবে, আর এই টেনশনটা থাকবে না, পরিবারটাও বাঁচবে। 2014 টেট যারা পায়নি, তারা যারা ট্র্যাকে ছিল, যারা লক্ষ্য রেখে ট্রেনিংটা করে নিয়েছিল, তারা কিন্তু পরপর চাকরি পেয়ে গেছে। 2017 টেটে ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, পড়ে আছে কারা 2022। এখন যে কোনো জায়গায় গেলে, কোথাও গেলেই বলে 2022টা এবার নিয়োগ হবে, এটাই পড়ে আছে। ঠিক 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 2022টাই পড়ে আছে। সামনের দিনে টেট পাস কতটা হবে জানি না, শুধু এইটুকু বলছি, সামনের দিনে টেট উত্তীর্ণদের সুবর্ণ যুগ আসতে পারে, যেভাবে এগোনো হচ্ছে, কিন্তু জানি না কোথায় কি হবে। উত্তীর্ণ হয়তো খুঁজে পাওয়া যাবে না, এই টেট পাস কেউ বসে থাকবে না, এই কথাটা হয়তো বাস্তব রূপ দিতে পারে সরকার যদি মনে করে। এখানে প্রাথমিকে কিন্তু নিয়োগ হবে, আপার চলছে অনেকদিন পর, আপারটা এসএসসি হবে কি না জানি না, কিন্তু প্রাথমিকে কিন্তু নিয়োগটা দিতে হবে। কারণ এলিমেন্টারি এডুকেশন কতটা ইম্পর্টেন্ট সেটা অন্যান্য রাজ্য কিন্তু দেখছে অন্যান্য রাজ্যগুলো প্রাথমিক এলিমেন্টারি এডুকেশনটা কিন্তু বেশি করে জোর দিচ্ছে। সেটা আমাদের যারা আইএস যারা আছেন এলিমেন্টারি এডুকেশনে, ওনারা অন্যান্য রাজ্যকেও তো ফলো করেন, অন্যান্য রাজ্যকেও এনসিটির গাইডলাইন পুরোটাই ফলো করেন, তো তারাও কিন্তু ভাবছেন বিষয়টা নিয়ে। এলিমেন্টারি এডুকেশনে কিন্তু নিয়োগটা পরপর করে যেতে হবে। এখানে যদি ঘাটতি থাকে, আগামী দিনে কিন্তু সমস্যা তৈরি হবে। এনসিটির গাইডলাইন যেটা পরিষ্কারভাবে তুলে ধরা হচ্ছে, যে কম্পালসারি এডুকেশন, প্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, উত্তীর্ণরা বসে থাকবে না, কিন্তু যাদের বয়স চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটা খুব ভয়াবহ রূপ নিচ্ছে। কারণ প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু তাকিয়ে আছে, কারণ আমরা বিগত দিনে দেখেছি যে টেট পাস মানে চাকরি পশ্চিমবঙ্গে হয়েছে, সেটাও হয়েছে। টেট পাস মানে চাকরি পশ্চিমবঙ্গে হয়েছে, কত নিয়োগ হয়েছে, যখন নিয়োগ হয়েছে দেরিতে হয়েছে, কিন্তু বিশাল বিশাল নিয়োগ দিয়েছেন। সেই কারণে বলছি যে আমাদের অস্তিত্বটা রাখি সামনে, কতজন টেট পাস আসে রাজপথে নেমে আমরা তুলে ধরি। শূন্য পদ আসলে কিন্তু বহু সংখ্যক বেরিয়ে যাবে, অনেক অনেক চাকরি পেয়েছে, মানে 2014 টেট থেকে। 17 তো সবাই বেরিয়ে গেলেন, 14 টেট থেকে আমাদের বন্ধুরা যারা পড়েছিল তারা সব বেরিয়ে গেছেন। তো নিয়োগ কিন্তু একটা হবে, সেই নিয়োগের ভ্যাকান্সিটা নিয়ে চিন্তিত। আর এই ভ্যাকান্সি চাইতে গেলে মুখ্যমন্ত্রীর সহানুভূতি প্রয়োজন, উনি একমাত্র পারেন। আমরা এই কোচবিহার থেকে প্রায় কাকদ্বীপ বলতে পারেন, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং 2, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম 2, মেদিনীপুর 2, 24 পরগনা, হুগলি, বীরভূম 2, বর্ধমান, প্রত্যেকে কিন্তু সংঘবদ্ধ। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেন অনেক রকম পোস্ট করি, তো এটা মানুষের কাছে যাওয়ার জন্য। আজকে কিন্তু আমরা এই হয়তো লাইভ করছি সামনে, কিন্তু এর পিছনে কিন্তু একটা পরিশ্রম আছে প্রত্যেকের। অনেকে ভিডিও করে পাঠাচ্ছেন, পুরুলিয়া থেকে বলছেন, দাদা এবার আমি কিন্তু কলকাতায় কোনোদিন যাইনি, আমার বাবা মাও কলকাতায় যায়নি, কলকাতা দেখেনি, রাজপথে হারিয়ে গেলে আমরা খুঁজে পাবো না, তবু দাদা যাবো। পুরুলিয়া থেকে এই বার্তা সকালে পেলাম যে আমরা কলকাতায় গেলে ফিরে আসতে পারবো কিনা চিনতে পারবো না আমরা, কারণ কলকাতা নাম শুনেছি কিন্তু কলকাতায় কোনোদিন যাইনি, কিন্তু এবার কলকাতায় যাবো। আমাদের যেতে বাধ্য করা হচ্ছে দাদা, 2 বছর অপেক্ষা করে আছি। পুরুলিয়া থেকে বাস আসছে, 3টে বাস হবে, ভেবে দেখুন। পাশের জেলাদের বলবো, 2, 24 পরগনা এবং হাওড়া, হুগলি, বর্ধমান, আপনাদেরকে বলবো এবার একটু ভাবুন, যারা এখনো পর্যন্ত রাজপথে আসেননি। দেখলে হয়তো ভাবছেন যে সব এমনি এমনি হয়ে যাচ্ছে, একটা কর্মসূচির রূপায়ণে কিন্তু এমনি এমনি হয় না। সামনের দিনে আরো কিছু জানতে পারবেন পরিশ্রমটা, যেদিন চাকরি পাবেন, সব যখন তুলে ধরা হবে প্রত্যেকটা পরিশ্রমটা, তখন আপনারা বুঝতে পারবেন যে না, পরিশ্রম হয়েছে, এমনি এমনি হয় না। জায়গাটা, প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছি, চিৎকার করার দায়িত্বটা আমাদের রাখতে হবে। কেউ এগিয়ে না আসলে অধিকার ছিনিয়ে নেওয়া যায় না। এই 2 বছর কিন্তু লড়াইটা করে যাচ্ছি। আজকে এক কথা যদি কাউকে, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন কাদের নিয়োগ বাকি আছে, এক কথায় বলবে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের। টেট পাস মানে চাকরি, অন্যান্য রাজ্যে হচ্ছে, সেটা আমাদের রাজ্যে কোনো এক আইনি জটিলতা বা কোনো সমস্যার কারণে করতে পারছেন না। তবে সরকারের সদিচ্ছা যদি এগিয়ে আসে, সরকার নিজের থেকে যে না দরকার আছে, তাহলে কিন্তু সম্ভব। ডিসেম্বরেই নিউ পোর্টাল খুলে নথিভুক্ত নাম বের করা সম্ভব, ডিসেম্বরই হবে। অন্তত নিউ পোর্টাল খুলে কতজন ডিএলএড, বৈধ ডিএলএড, কমপ্লিটলি ডিএলএড যাদের আছে এবং টেট উত্তীর্ণ যারা আছে, তাদের একটা ফর্ম ফিল আপ করে রাখা হোক, 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ টাইম দেওয়া হোক। না চাইলে পাবেন না। ঘুমিয়ে যারা আছে কিছু বলার নেই। ডিসেম্বরে যদি নোটিশ আসে, যদি অন্তত ফর্ম ফিল আপটা করে রাখা হয় অন্যভাবে, সরকার শিক্ষা দপ্তর তথা সরকার যদি শিক্ষা দপ্তরকে বলেন যে অন্তত কতজন ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত আছে আপনারা দেখুন, তারপর শূন্যপদ দেব, এটা কিন্তু করা যায়। 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি আপনাদেরকে, কিছু
16,500 রিক্রুটমেন্ট। তৎকালীন সভাপতি মানিক স্যার, সেক্রেটারি ছিলেন রত্না বাগচি ম্যাডাম ছিলেন। তো 16,500 রিক্রুটমেন্টের আগে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছিল, যে নোটিশে পরিষ্কারভাবে ছিল যে কতজন পূর্ণ প্রশিক্ষিত আছে। বিএডও তখন যোগ দিতে পারত, বিএড এবং ডিএলএড টেট উত্তীর্ণ কতজন আছে। আমরা গেছিলাম তারপরে 2017 রেজাল্টের জন্য, তখন বলা হয়েছিল যে আমরা রাজ্যে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং বিএড যারা আছে তারা কত সংখ্যা আছে সেটা নিয়ে একটা স্ক্রুটিনি করছি, আমরা রিক্রুটমেন্ট করবো না। আমার মনে আছে আমরা কয়েকজন প্রায় 10 জনের মতো গিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম একটা 5-7 দিন একটা সুযোগ দেওয়া হয়েছিল নোটিফিকেশন, মানে ফর্ম ফিল আপ করার জন্য ডিএলএড বিএড কাদের আছে। তারপরে দেখলাম 16,500 রিক্রুটমেন্ট নোটিশ জারি করা হলো 2017 রেজাল্ট না দিয়ে। বিএডরা সুযোগ পেয়েছিল। তো পর্ষদ তথা সরকার বা শিক্ষা দপ্তর ভাবলে এটা অবশ্যই করা যায় যে পূর্ণ প্রশিক্ষিত কতজন আছে বর্তমানে, তার উপর যদি 40,000 কি 42,000 কি 35,000 ডিএলএড থাকে, সেই মোতাবেক যদি ভ্যাকান্সি দেয়, আন্দোলনের প্রয়োজন নেই। আর যারা চাকরি পায় তারা আন্দোলন করে না, রাজপথে নামে না, সরকারি চাকরি করে সেটা করাও সম্ভব হয় না। তো তারা কিন্তু নিজের পরিবার এবং শিক্ষার্থী আগামী ভবিষ্যৎ তারা গড়তে শুরু করে, আর আন্দোলন নিয়ে ভাবে না, কোনো কিছু বলে না, সরকারের পাশে থাকে। যে উত্তীর্ণ চাকরি পায় সে সরকারের পাশে থাকে, যে না এই সরকার আমাকে চাকরিটা দিয়েছে, এই সরকার আমার স্বপ্নটা পূরণ করেছে, এই সরকার আমার পরিবারটাকে বাঁচিয়েছে, আমার সারা জীবনের স্বপ্নটাকে তুলে দিয়েছে আমার হাতে, দেরিতে হলেও। তাই কিন্তু তারা সরকারের পাশে থাকে এবং আছেও। বিগত দিনে দেখেছি যারা চাকরি পেয়েছে লড়াই করে, একটা প্রজন্ম বেঁচে যায়, তার পরিবার বেঁচে যায়। সেই কারণে সরকারকে বার্তা দিতে চাই যে আমরা বঞ্চনার বিরুদ্ধে, আমাদের যে দাবিগুলো রাখা হোক, ন্যায্য দাবিগুলো রাখা হোক, দীর্ঘদিনের বঞ্চনার শিকার আমরা পাশে আছি। এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে গেলে ভালো সংখ্যক উত্তীর্ণরা কিন্তু পথে আসতে হবে। 26শে নভেম্বর আপনাদের প্রত্যেককেই বলবো, যারা লাইভটা দেখছেন, উত্তীর্ণ হয়েও যদি এখনো পর্যন্ত যারা চাকরি পাননি, কি 14 কি 17 কি 22, প্রত্যেককেই বলবো আসুন, কষ্ট হলেও আসুন। যে কোচবিহারে থাকা, কালিম্পংয়ে থাকা অনেক বোনেরাও কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলেছেন, তারা একদিন আগে আসবেন, তারা ভোরে এসে নামবেন শিয়ালদাতে, উত্তরবঙ্গ থেকে পদাতিক বা অন্যান্য এক্সপ্রেস ধরে তারা কিন্তু ভোরে এসে শিয়ালদায় নামবেন। ওখানে নেমে ওরা চান করে দুটো খেয়ে অপেক্ষা করবেন। আর আমরা আশেপাশে জেলাগুলো 9টা-10টার দিকে যাব, আর ওনারা একদিন আগে বেরোবেন। কষ্ট হয় না? একটু নিজের মতো করে ফিল করুন না। একদিন আগে জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটে তারা বসে বসে সারাটা রাত জেগে আসবেন। উত্তরবঙ্গ থেকে দিনে 2 দিনাজপুর, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং থেকে আসবেন, একদিন রাত জেগে সেদিন আন্দোলন করে আবার রাতের ট্রেনে আবার বাড়ি ফিরবেন। সেই অবস্থায় কষ্ট না? অনেকটাই কষ্ট না? এটা একটু নিজের থেকে অনুভব করুন। আমি একটু অনুভব করি, পুরুলিয়া যে ছেলেটা আসবে, যে বোনটা আসবে, যে কোনোদিন কলকাতা দেখেনি, সে আসছে, দাদা যাচ্ছি, আমি কোনোদিন কলকাতা দেখিনি কিন্তু আন্দোলন করতে যাব, আমাদের বাধ্য করা হচ্ছে যাওয়ার জন্য। তাই বলবো পাশের জেলাগুলো যারা আছেন প্রত্যেকে আসুন। এটা কিন্তু অধিকার আপনারও যে স্বার্থ লুকিয়ে, আমাদেরও একই স্বার্থ লুকিয়ে সংগঠনটা চালিয়ে যাচ্ছে, লড়াইটা করে যাচ্ছে বলে আজকে 2022 স্টেপটা নিয়ে কিন্তু একটু হলেও ভাবা হচ্ছে। ডিসেম্বরে নোটিশের দাবিতে, ডিসেম্বরে অন্তত ইন্টারভিউ শুরু করার দরকার নেই, অন্তত পক্ষে ফর্ম ফিল আপটা করে রাখা হোক। ইন্টারভিউ শুরু করা মানে শূন্যপদটা দিতে হবে দ্রুত। আমরা জানি নতুন সেশনে 5ম শ্রেণী ইনক্লুড হয়ে যাচ্ছে, এ থেকে কিন্তু ইচ্ছে করলে ডিপিএসসি কিন্তু শূন্যপদ ক্রিয়েট করতে পারে। কিন্তু ডিপিএসসি শিক্ষা দপ্তরের অর্ডার ছাড়া করবেন না, আর শিক্ষা দপ্তর সরকারের অর্ডার ছাড়া করবেন না। কমিশনার সবটা দায়িত্বে থাকবে, এটাই কথা। যারা লাইভ দেখছেন, আমি দেখতে পাচ্ছি না লাইভ কারা দেখছেন, নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। তো প্রত্যেককেই বলবো, প্রত্যেকের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের নিজের স্বার্থে কিন্তু আসতে হবে, পরিবারের স্বার্থে আসতে হবে। সমস্যা থাকবে আপনার আসার ক্ষেত্রে, অনেক সমস্যা থাকবে, প্রতিকূলতা থাকবে, কিন্তু সেটাকে উপেক্ষা করে আসতে হবে। আজকে পুরুলিয়ার বোনেরা যারা উত্তীর্ণ হয়ে কোনোদিন রাজপথে সেইভাবে আসেননি, হয়তো নিজের থেকে এসছে অনেকে, তাদের কি এত দায় পড়েছে? 2-3টে বাস ভাড়া করে তারা আসছে, যাবেন আসবেন, 320 কিলোমিটার দূর আছে, আসবেন, রাতে বেরোবেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কলকাতার রাজপথে থাকবেন, এবং সেখান থেকে আবার বাসে উঠে তারা ঐক্যবদ্ধভাবে, খালি পেটে তারা হয়তো খাওয়ার সুযোগ পাবে না, তারা আবার বাসে গিয়ে উঠে গিয়ে সেই পাহাড়ি অঞ্চলে, অযোধ্যা পাহাড়ের আশেপাশে, বাঘমুন্ডির আশেপাশে তাদের বাড়ি। 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 40 কিলোমিটার পর একটা পাড়া। পুরুলিয়ার কথা বলছি কারণ ওখানে আমি গিয়েছি, তাই একটু বলছি। 2021 সাল নাগাদ গেছিলাম আমি। 40 কিলোমিটার, 50 কিলোমিটার পর 2-4টে করে বাড়ি, কারেন্ট নেই। তাদের বাড়িতে গিয়ে ওনারা বোঝাচ্ছেন, পুরুলিয়ার উত্তীর্ণরা বোঝাচ্ছেন বাড়িতে গিয়ে যে চলুন আন্দোলনে যেতে হবে। বাড়িতে গিয়ে বোঝাচ্ছেন 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 40 কিলোমিটার পথ, মানুষের বাস নেই, শুধু পাহাড়ি জায়গা, পাহাড়ি এলাকা, মাঝে মাঝে আখ ক্ষেত পড়ছে, সাইকেল চালিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বোঝাচ্ছেন গার্জেনদেরকে। পুরুলিয়ায় কথা বলছি।
যে আপনার মেয়ে পাশ করেছে, চলো আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে যাচ্ছি, যদি মুখ্যমন্ত্রী দেখে আমাদের এই নোটিশটা দেন। অনেক বুঝিয়ে তারা কিন্তু কলকাতার রাজপথে নিয়ে আসছেন। ভাবতে পারছেন, 50 কিলোমিটার পরে গিয়ে 4টে 5টা বাড়ি রয়েছে, আবার 30 কিলোমিটার পরে গিয়ে একটা পাড়া আছে, সেইখানে গিয়ে কারা কারা টেট পাস রয়েছে যোগাযোগ করছেন, করে তাদেরকে ঐক্যবদ্ধ করছেন, করে বলবো আমরা বাসে যাবো। আপনি হয়তো চেনেন না, গার্জেনরা বলছেন যে আমার মেয়ে তো কোনোদিন কলকাতায় যায়নি, ও তো অনেক দূর অনেক দূর, ওদিকে তো আমরাও যাইনি অনেকে, এরকম বলছেন। তখন ওনারা যারা আছেন উত্তীর্ণরা, আমাদের পুরুলিয়ায় যাদের দায়িত্ব আছে, তারা বলছেন সমস্যা হবে না, আমরা যাবো, মিছিল করবো, আবার বাসে করে চলে আসবো। কষ্টটা ভাবতে পারছেন? আর আমরা পাশাপাশি জেলা যারা আছি তারা বাড়ির থেকে খেয়ে সকালে বেরোবো আমরা। এই কারণে বলছি যে আপনারা একটু ভাবুন। আমার লাইফটা এই কারণের জন্য হয়তো বেশি বকে ফেলছি, কিন্তু যারা ঠিক লাইফটা শোনার, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, সেগুলো পরে আমাকে জানান যে লাইফটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। ডিসেম্বরে নোটিশ আসতে পারে সরকারের সদিচ্ছা থাকলে, আর সরকারের সদিচ্ছা না থাকলে কি হয় আপনারা ভালো করে জানেন। আমাদের ঐক্য মঞ্চের দিক থেকে যতটা সম্ভব চেষ্টাটা করছি, প্ল্যাটফর্মটা করে দিচ্ছি। আগামী দিনে আরও কিছু পদক্ষেপ দেখতে পাবেন, সেগুলো আমি এখানে তুলব না। এটুকুই বলার, ও সবার অজান্তে কিন্তু এক শ্রেণী কাজ করে যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে বলো, দক্ষিণবঙ্গ বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, জঙ্গলমহল বলুন, ঝাড়গ্রাম, সিঙ্গুর বলুন, নন্দীগ্রাম বলুন, প্রত্যেকে কিন্তু আমাদের উত্তীর্ণরা আছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। সব রকম একটা শিক্ষক হিসাবে, একটা শিক্ষিকা হিসাবে আমরা যেটুকু পারি সেটা কিন্তু তাদের কাছে মানে তুলে ধরছি। কারণ আমরা কোনো পলিটিক্স না, কোনো রাজনৈতিক দল না, আমরা বাংলার ছাত্র যুব। আমরা এটা তুলে ধরেছি, মুখ্যমন্ত্রীর কাছে তুলতে পেরেছি, মুখ্যমন্ত্রীর হাতে হাতেও আমাদের ডেপুটেশন আমরা দেখেছেন হাতে তুলে দিয়েছি। কি দরকার ছিল বলুন তো আমাদের? প্রত্যেকটা জেলার স্কুলে স্কুলে গিয়ে, যেখানে পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে সেই সব স্কুলে জানানো, প্রাইমারি স্কুলে প্রত্যেকটা জেলায় জেলায়, আমরা ছবিগুলো দেখছেন হয়তো বিভিন্নভাবে শেয়ার করা হচ্ছে গ্রুপে, যে হাই স্কুলে গিয়ে বলা হচ্ছে, হাই স্কুলে প্রাথমিক, হাই স্কুলে পঞ্চম শ্রেণী ভর্তি নিচ্ছে, সে হাই স্কুলে গিয়ে হেডমাস্টারকে বলা হচ্ছে যে স্যার আপনারা তো ভালো করেই জানেন যে পঞ্চম শ্রেণী মানে কিন্তু প্রাথমিকে পড়ার কথা, কিন্তু আপনারা এতদিন হাই স্কুলে পড়িয়েছেন, কিন্তু প্রাথমিক স্কুলগুলো ছাত্রের অভাবে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর এই ছাত্রের অভাবে বন্ধ যত হবে তত কিন্তু আমাদের চাকরি পাওয়ার যে গ্রাউন্ডটা কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো পঞ্চম শ্রেণীটা আমরা পাশের প্রাথমিক স্কুলে দিন না, আপনারা একটু নোটিশটা দিন না, তাহলে পঞ্চম শ্রেণীটা প্রাথমিকে ভর্তি হবে, তাহলে আমাদের একটু সুযোগ আসবে, শূন্যপদটা বাড়তে পারে। কোনো স্যারেরা সুন্দরভাবে নিচ্ছেন, কোনো স্যারেরা খারাপভাবে বিহেভিয়ার করছেন। আমি জানি না এমন শিক্ষক কারা, জিনিসটা বোঝার রয়েছে। যেখানে কলকাতা হাইকোর্টের একটা রায় আছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রীও মুখ থেকে বলেছেন এক সময় যে প্রত্যেকটা প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী আনা হবে। তো যেসব স্কুলগুলো অলরেডি 2335টা স্কুলের মধ্যে পড়ছে, আমি একটু 23 জেলাকে বলতে চাই, আপনারা হাই স্কুলে বলতে পারেন, হাই স্কুলে আপনারা বলতে পারেন, পরিচিত স্কুলে গিয়ে বলতে পারেন যেখানে প্রাথমিক ভর্তি নিচ্ছে, এটা জাস্ট ওনাকে অনুরোধ করতে পারেন হেডমাস্টারকে। শুনলো ভালো, না শুনলে কোনো ব্যাপার না, কিন্তু যেসব স্কুলগুলো একদম লিস্টে আছে, যে ডিআই অফিস থেকে বা বিকাশ ভবন থেকে যে লিস্টটা বের করা হয়েছে আমাদের অর্ডার অনুযায়ী 2335টা স্কুল, ওই প্রাথমিক স্কুলগুলো ওই প্রাথমিক স্কুলগুলো পঞ্চম শ্রেণী ভর্তি নিচ্ছে কিনা এটা দেখুন আপনারা, ওটা নিতে হবে। ওটা অর্ডার আছে, বিকাশ ভবনের অর্ডার আছে 2335টা প্রাথমিক স্কুলে, সেই সব স্কুলগুলো যাতে ডিসেম্বরে এখন নোটিশটা প্রকাশ করতে হবে, এইগুলো দেখুন, লিস্ট দেখান, আমাদের হাইকোর্টের অর্ডার আছে, অর্ডার দেখান, অবশ্যই ওনারা নেবেন, শুরু করবেন। অন্তত একদিনে এই পরিবর্তন হবে না, আস্তে আস্তে হবে। আর শিক্ষক অনেক স্কুল, হাই স্কুল কিন্তু এটা মেনে নিচ্ছেন, হ্যাঁ তো আপনাদের এই পদক্ষেপটা খুব ভালো, প্রত্যেকটা জেলায় জেলায় দেখতে পাচ্ছি। আমাদের কি দরকার ছিল, বাড়িতে বসে থাকতে পারতাম। ওই যে ছবিটা দেখছেন, বিভিন্ন ছবিগুলো ডেপুটেশন দিচ্ছে, এর মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে, এটা বাইরে থেকে বোঝা যায় না, ঘরে বসে বোঝা যায় না। কেউ হয়তো 30 কিলোমিটার সাইকেল চালিয়ে সেখানে গেছে স্কুলে ডেপুটেশন দিতে, কেউ হয়তো 10 কিলোমিটার সাইকেল চালিয়ে গেছে, কারো হয়তো টিউশনি পড়ানো রয়েছে, টিউশনি পড়াটা বন্ধ দিয়ে বলছে আমি স্কুলে যাচ্ছি ডেপুটেশন দিতে। ওই স্কুল যাতে প্রাথমিকে ভর্তি না নেয়, আর ওই স্কুলে যাতে প্রাথমিক স্কুলে যাতে পঞ্চম শ্রেণী ভর্তি নেয়, ডেপুটেশন দিতে যাচ্ছে, আজ পড়াবো না। কেউ হয়তো না খেয়েই বেরিয়ে যাচ্ছে, গিয়ে ওই ডেপুটেশনটা স্যারদের কাছে দিচ্ছে। কি দরকার ছিল, বাড়িতে তো বসে থাকা যায়। একটু ভাবুন, যারা এখনো পর্যন্ত এইসব চিন্তাভাবনা করেননি, এই যে সাংগঠনিক কাজ বা সার্বিক স্বার্থে কাজগুলো আগামী দিনে কিন্তু কাজ দেবে। যারা নিঃস্বার্থভাবে, যারা এই প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়ে অনুনয় বিনয় করছেন, এইভাবে কিন্তু বিপ্লব তৈরি হয়। একটা দিনে আসবেন দেখবেন হাই স্কুলে আর হাই স্কুলে আর পঞ্চম শ্রেণী ভর্তি নিচ্ছে না। সেই সময় বলবেন আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বলবো আমরা, যখন আমাদের বয়স হবে, যে এই আইনি পদক্ষেপটা আমরা নিয়েছিলাম, স্কুলে স্কুলে গিয়েছিলাম, আজকে সেই সবাই এই সুযোগটা নিচ্ছে। একটা ঐতিহাসিক পদক্ষেপ, এনসিটির গাইডলাইন মেনে আমরা এত বড় একটা আইনি পথে কিন্তু আমরা এটা কিছুটা হলেও জয় পেয়েছি। কিন্তু যে জয়ের পিছনে মূল লক্ষ্য যেটা আমাদের শূন্য পথ, সেটা পাইনি, কিন্তু ওটাই দরকার। তাই আমরা এখনো হাসতে পারিনি। যতক্ষণ না পর্যন্ত এই টেট উত্তীর্ণ দীর্ঘ সময় বসে থাকা তারা স্কুলে জয়েন করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনটা জারি থাকবে, এই বঞ্চনার বিরুদ্ধে এই লড়াইটা জারি থাকবে। আর সেই মিছিলের সামনে আমি থাকবো, পরিষ্কারভাবে জানাচ্ছি। 11ই মার্চ থেকে শুরু হয়েছিল আমাদের, আমরা কেউ কাউকে চিনতাম না।
আমরা বেশ কিছুজন 2017 কম কিছু কিছু নাম্বারের জন্য আমরা হয়তো কোয়ালিফাই করতে পারিনি, তারা সংঘবদ্ধ হয়ে এক এক করে 23টা জেলায় সংঘবদ্ধ, আপনারা জানেন, আর নতুন করে বোঝানোর কিছু নেই। সেই জায়গা থেকে বলছি, এখনো পর্যন্ত যারা ইউটিউব দেখে এখনো পর্যন্ত শীত ঘুমে আছেন, হচ্ছে দেখবো কি হচ্ছে, হলে তো আমরা পাবো, আন্দোলন করে কি সম্ভব, সরকারের যখন ইচ্ছা হবে তখন দেবে, এই মেন্টালিটি যারা থাকবে আরো 2 বছর ওয়েট করতে হবে, 2 বছর না হোক 1 বছর ওয়েট করতে হবে সবকিছু ক্লিয়ার হতে। আন্দোলন করেই সম্ভব, আন্দোলনটা বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন। আমি যে লাইভগুলো করি, আন্দোলনের লাইভগুলো করি, আমার উপরও তো প্রেশার থাকতে পারে। আপনারা হয়তো ভাবছেন যে বিদেশ দা লাইভ করছে, কোনো ব্যাপার না, কিন্তু আমারও তো থাকতে হয় এক জায়গায়, রাজপথে নামছি, লড়াই করছে চাকরির জন্য, সবাইকে সংঘবদ্ধ করছি, আমারও তো একটা জায়গায় থাকতে হয়। সব কিছু উপেক্ষা করেই তো এই পথে নেমেছি, সামনাসামনি সোশ্যাল মিডিয়াতে এই চ্যালেঞ্জটুকু তো করছি, কারণ পরিবার আছে। আর সবচেয়ে বড় কথা, অনেক পরিবারের সাথে আমি মিশেছি, অনেক পরিবার এই আন্দোলন সূত্রে কথা হয়, তাদের অবস্থা দেখলে মনটা কাঁদে, তাদের অবস্থা দেখলে মনটা কাঁদে, অনেক গার্জেন আছে কেঁদে ফেলেন বাবা বাবা করে। আজকে একটা দুটো দিন না, 2 বছর, এমন অনেক পরিবারের সাথে কথা হয়, তাদের বাবা মায়ের সাথে কথা হয়, তারা কান্নাকাটি করে, যে অপেক্ষা করে আছে এত বয়স, 26 বছর, 27 বছর, 28 বছর, 33 বছর, 34 বছর, 35 বছর হয়ে গেছে। 14 টেট এবং 17 টেটের বিষয়ে তো আমরা জানি সবাই ভালো করে, নতুন করে কিছু বলার নেই। অনেক হয়তো বলবে এতদিন পাইনি কেন, এতদিন কেন পাইনি, যদি বিগত ইতিহাস দেখা যায় তখন বোঝা যাবে আইনি জটিলতাগুলো কেন আসছে। কেউ না কেউ তো কিছু না কেউ কিছু আইন লঙ্ঘন কাজ করেছে, তাই তো জটিলতা আসছে। তো আমরা সে বিষয়ে ঢুকবো না, এখন আমরা উত্তীর্ণ হয়ে আছি, সরকার স্বীকৃত সার্টিফাইড কপি আছে, প্রত্যেকটা উত্তীর্ণদের কাছে ওএমআর আছে, যেটা আর কোনো প্রাথমিক টেটের ক্ষেত্রে নেই, কেউ দেখাতে পারবে না। 14 বলুন, 17 বলুন, 2009 বলুন, স্বচ্ছতা আছে, কিন্তু নিয়োগটা তো দরকার। আমাদের প্রধান লক্ষ্য যেটা স্কুলে যাওয়া, হয়তো এতদিন আমরা স্কুলে চলে যেতাম 1 বছর আগে কি 2 বছর আগে, যদি সেইভাবে এগোনো হতো। আইনি জটিলতা থাকবে, আইনি জটিলতাকে মুভ করে সে আইনি জটিলতা মুক্ত করতে হবে, করে নিয়োগটা করতে হবে, কারণ স্কুল নিয়োগ না হলে ক্ষতিটা কিন্তু আপনার ছেলে, আমার ছেলে, তার ছেলে, কারণ না কারণ হচ্ছে। আর প্রাথমিক স্কুলে কিন্তু প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক পলিটিক্যাল পার্টি, প্রত্যেকেরই কিন্তু সন্তানরা কিন্তু এই প্রাইমারি স্কুলে পড়েন। সবাইকে এগিয়ে আসতে হবে এলিমেন্টারি এডুকেশনটা আরও উন্নত করার জন্য, এখানে কোনো পার্টি পলিটিক্স নয়। প্রত্যেকের সন্তান কিন্তু এই প্রাথমিকে সবাই চায় যে প্রাথমিকটা শক্ত করার জন্য। একটা ঘরের ভিত যদি শক্ত না হয়, তাহলে সে উপরে উঠবে কী করে, উপরে আর একতলা দেবে কী করে? এই ভিত শক্তটা করার দরকার, তার জন্য শিক্ষক নিয়োগ দরকার। আর মনোবিজ্ঞানসম্মত শিক্ষা একমাত্র ডিএলএডরা দিতে পারে, যেটা মহামান্য আদালত, শীর্ষ আদালত থেকে, যেটা ইতিমধ্যে আমরা 11ই আগস্ট আমরা কিন্তু একটা বৃহৎ রায় পেয়েছি আমরা, এটুকুই বলার। প্রত্যেকে আমরা 22টের একটা পরিবার, একটা আবেগ। আমি এর আগে অনেক প্রমাণ পেয়েছি যে 22টের একটা আবেগ, আর এই লাইভটা কিন্তু অনেকেই আছেন যারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। শুধু এটুকু বলবো, লাস্ট কথা আমাদের সভাপতি মহাশয়ের সাথে একটাই কথা বলেছিলেন, আমার শূন্য পদ দিলে আমি নিয়োগ করতে প্রস্তুত, 3 মাসের মধ্যে নিয়োগ করব, করে দেখাবো 3 মাসের মধ্যে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে, 3 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট। স্কুল ঢোকানো হয়ে যাবে, স্কুলে জয়েন করা হয়ে যাবে, আমাদের প্রত্যেকে স্কুলে জয়েন করা হয়ে যাবে। আর এই শূন্যপদটা একমাত্র কে দেবেন সেটা আমরা ভালো করেই জানি, ওনাকেই কিন্তু দৃষ্টি আকর্ষণটা করতে হবে। 26শে নভেম্বর আমাদের রাজপথে আসতে হবে, আমরা ওখানে সকাল থেকে থাকবো, প্রত্যেকেই সকাল থেকে থাকবো। আর যারা হোয়াটসঅ্যাপে টেক্সট করছেন, ফোন করছেন, ধরা সম্ভব হচ্ছে না, আমরা জানেন যে সোশ্যাল মিডিয়া দেখলে কতটা মেসেজ, কত মানে ফোন বা কত ভিডিও শেয়ার হচ্ছে, এর মধ্যে কিন্তু সবার কথা মনে রাখা সম্ভব হচ্ছে না। কেউ যদি ইম্পর্টেন্ট কিছু দিতে চান, বারবার হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন বা একটু ফোন করবেন, কারণ সম্ভব হচ্ছে না, মানে এত পরিমাণ চাপ আসছে। আর সন্ধ্যাবেলা আবার মিটিং হচ্ছে 2টো করে জেলা। আর প্রত্যেকেই বলবো, ঐক্যমঞ্চের প্রত্যেকটা গ্রুপে থাকুন যারা লড়াই করছে। আর কোনো আইনি বিষয় নিয়ে, আর কোনো আইনি বিষয় ফেসবুকে আমরা দিচ্ছি না, কোনো আইনি বিষয় নিয়ে ফেসবুকে আলোচনা করব না আমরা। আমাদের লক্ষ্য যেটা, এখন অন্তত নিউ পোর্টাল খুলে অন্তত ফর্ম ফিল আপটা করে রাখা, এটাই আমাদের দাবি। শূন্যপদ জানুয়ারি মাসে দিক, জানুয়ারি মাসে লাস্ট দিক, কোনো চাপ নেই, আমরা রাজি। তো এই কথাটা আমি বলছি, অনেক হয়তো খারাপ লাগে, অনেকে বলেন যা হোক, অনেকে বলছেন যে যা হোক ডিসেম্বরে হোক, কিন্তু একবার শূন্যপদ কিন্তু মানে যদি ডিক্লেয়ার হয়ে যায়, তারপর সে শূন্যপদ কিন্তু আর চেঞ্জ করা যায় না। তো ডিসেম্বর মাসে যেহেতু 25 তারিখ বা একটা ছুটি থাকে বড়, তার আগে অন্তত যদি ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হয়, এই দাবিটাই রাখুন, এই দাবিটাই রাখুন, অন্তত ফর্ম ফিল আপটা করে রাখা হোক। প্রত্যেকেই বলছি, ফর্ম ফিল আপ করালে কিন্তু নতুন করে কেউ ঢুকতে পারবে না, আশা করছি কেউ ঢুকতে পারবে না, সেই জায়গা কিন্তু অলরেডি তৈরি করে রেখেছি, আমি সেই বিষয়টা বলছি না। কিন্তু যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, যে ভাইদের যে কান্নাকাটি করে, যার বাড়িতে যার স্ত্রী কান্নাকাটি করে যে আর হবে না, বিদেশ দা আমার থেকে কত বড়, কিন্তু দাদা বলে সম্বোধন করে, যে কত চেষ্টা করলে এতদিন ডিএলএড প্রশিক্ষণ করলে 1 লক্ষ টাকা দিয়ে, তো বয়স শেষ হয়ে যাচ্ছে, আর কি পারবে না?
বয়স তো শেষ, 43 বছর পার হয়ে গেছে, ওবিসি ক্যান্ডিডেট, তারা পাবে যদি চব্বিশে যদি ফর্ম ফিল আপটা করে রাখা হয় কোনোভাবে। এই ফর্ম ফিল আপটা করে রাখতে পারেন, এটার কিন্তু কোনো জটিলতা থাকে না, এর সাথে রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক থাকবে না। শুধু পরিষ্কারভাবে জানিয়ে দেবে যে কতজন ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত টেট উত্তীর্ণ আছেন, তাদের একটা সমীক্ষা চলছে পোর্টাল খুলে। তো এটা হলে তারপরে সেই মোতাবেক একটা প্রত্যেকটা ডাটা সরকারের মানে পর্ষদের কাছে চলে গেল, সেই অনুযায়ী একটা শূন্যপদ দেওয়া হলো, তাহলে প্রত্যেকেই দেখবেন একটা স্বপ্ন পূরণের জায়গা তৈরি হবে, গ্রাউন্ড তৈরি হবে। এই জন্য বলছি, মুখ্যমন্ত্রী যে যেখান থেকে পারেন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করুন, মাননীয় মুখ্যমন্ত্রী পারেন, ওনার সহানুভূতি আদায় করাটা জরুরি। আপনারা ভালো করেই জানেন বর্তমান পরিস্থিতি, উনি ছাড়া কিন্তু আমাদের কিন্তু 50,000 ভ্যাকান্সি আনা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। হুম, 26শে নভেম্বর। দেখুন, বিএড দেখিয়ে কোনো কথা বলবো না, বিএডদের কোনো কথা বলবো না, বিএডদের নিয়ে যারা বৈধ হবে তারা বসবে, আপাতত বিএডদের নিয়ে কোনো কথা বলবো না। যারা যা করছে করুক, যারা বৈধ উত্তীর্ণ তারা, যাদের পূর্ণ প্রশিক্ষিত বৈধ উত্তীর্ণ আছে তারা ইন্টারভিউ বসবে। এই বিষয়ে কথা বলা পুরোপুরি ছেড়ে দিই, কথা বলবো না। বিএড নিয়ে 23 স্টেট নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলবো না, যা হবে পরে দেখা যাবে। তবে এটুকু বলছি, ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন, আমাদের ভাবনা আছে, আমরা একটা পথে এগোচ্ছি। এটা সোশ্যাল মিডিয়াতে এগুলো বলা ঠিক হবে না, প্রত্যেকে এক বেকার। কারণ বিএড যারা করেছে তারা এসএসসি পায় না, তারা আপার প্রাইমারি পায় না, তারা প্রাথমিকে পাস করেছে করে তারা চাইছে যে তারাও নিয়োগে অংশগ্রহণ করতে, সবাই চেষ্টা করবে নিজের জায়গা থেকে। এবার যারা বৈধ হবে, মহামান্য আদালত যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী সবকিছু হবে, এখানে আমার কিছু বলার নেই বা ঐক্যমঞ্চের আলাদা কোনো কিছু নেই, যা হবে পরে দেখা যাবে। বিএড নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, 23 স্টেট নিয়ে কোনো মন্তব্য করবো না, প্রশ্নভুল নিয়ে কোনো কিছু করবো না, শুধু একটাই চাইছি প্রশ্নভুল থেকে আর কোনো টেট পাস না হয় সেই বিষয়ে আমরা কিন্তু চেষ্টা করছি। নতুন টেট হোক, নতুন প্রাথমিক টেট হোক, নতুন উত্তীর্ণরা আসুক, যুক্ত হোক, ইন্টারভিউ দিক এবং স্বপ্ন পূরণ হোক। আর যারা, আমার কথা হচ্ছে যারা অলরেডি পূর্ণ প্রশিক্ষিত টেট পাস করে অলরেডি 2 বছর বসে রয়েছে, তাদের ক্ষেত্রে আগে নিয়োগটা হোক। আমার কথাগুলো আপনারা একটু বুঝতে পারবেন। এর আলাদা করে সোশ্যাল মিডিয়াতে বলবো, সেটা নিয়ে আবার অন্য গ্রুপে গিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে, আমাকে নিয়ে 2-4টে কথা বলে দেবে, ভালো ভালো কথা। তো সেটা আমি শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি এবং আর কিছু মনে হয় না, কিন্তু আর শুনতে চাইছি না। প্রত্যেকের বাড়ি ফ্যামিলি আছে, সবাই চায় নিয়োগে অংশগ্রহণ করতে। যদি মনে হয় সেই সময় যদি বৈধ মনে হয়, কেউ যদি মনে করে যে বৈধ, বা সরকার যদি মনে করে বৈধ, মহামান্য আদালত যদি মনে করে বৈধ, অবশ্যই তারা ইন্টারভিউ আসবেন। এটা নিয়ে কারোর কিছু বলার নেই। আইনের মতো চলবে, আইন তো কারোর কথা মেনে চলবে না। আমরা সেই আইনের দিকে তাকিয়ে থাকুন। আর মহামান্য আদালত, শীর্ষ আদালত, সুপ্রিম কোর্টের 11ই আগস্ট 2023-এর যে রায়টা, এটা একটু ভালো করে পড়বেন। একদম সন্তোষ চক্রবর্তী বলছেন, বন্ধু বলছেন চাকরি পাওয়ার আগে হয়তো এটাই শেষ লড়াই হবে, কলকাতায় যাওয়ার আগে, কলকাতায় ইন্টারভিউ যাওয়ার আগে এই শেষ যাওয়া, এটা মাথায় রাখবেন যারা দূর দূর জেলার থেকে আসেন। এটাই হয়তো যেন শেষ যাওয়া হয়। ভগবান বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, প্রত্যেকের কাছে প্রার্থনা করছেন এই যাওয়াটা কিন্তু পুরুলিয়া থেকে, বর্ধমান থেকে, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি থেকে, কালিম্পং, দার্জিলিং, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম থেকে যারা আসছে, কলকাতায় তো এমনি আসেন না, এটাই যেন আপাতত ইন্টারভিউর আগে শেষ আসা হয়, তারপরে ইন্টারভিউ দিতে আসবেন আপনারা। প্রত্যেকেই গুছিয়ে পড়াশুনো করে সুন্দরভাবে গুছিয়ে আপনারা ফর্মাল ড্রেসে ইন্টারভিউ দিতে, আস্তে আস্তে ইন্টারভিউ দিতে আসবেন। আর শূন্যপদটা বেশি পাওয়ার জন্য এবার এটা আসুন, আমরা বার্তা দেব এবং সেখান থেকে আমরা কোথায় যেতে পারি ডেপুটেশন দিতে, সেই বিষয়টা দেখা হচ্ছে। এখনো সেই বিষয়টা নিয়ে চিন্তা করা হয়নি, আলোচনা চলছে। এটাই যেন ঠিক কথা বলেছেন, এটাই যেন আমাদের ইন্টারভিউয়ে যাওয়ার আগে শেষ আসা হয় কলকাতায় আন্দোলন পারপাস। ঠিক কথা। 22-24-এর ব্যাপারটা বলছেন, দেখুন 20-22-এর মতো যাতে সমস্যা পরবর্তীকালে না হয়, 20-22-এর মতো একটা জটিলতা কেস দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে পড়ে আছে, সেই কেসটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তো এই রকম যাতে কোনো ডিএলএড, যারা অলরেডি ডিএলএড পরীক্ষা দিচ্ছে বা দেবে বা দেওয়া হয়ে গেছে সার্টিফিকেট পায়নি, এইরকম যাতে কোনো সমস্যা পরবর্তীকালে না তৈরি হয়, পর্ষদ কিন্তু সেদিকে লক্ষ্য রাখছে। এখন কেউ কিছু বলবেন না, পর্ষদের নিশ্চয়ই একটা মানে যে ভুলগুলো এর আগে হয়েছে 20-22টা নিয়ে, সেই ভুলটা ওই রকম কোনো 22-24 বা 21-23 এদের নিয়ে যাতে ওই ভুলটা না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখছেন। কারণ এখন যা হয়ে গেছে, কেউ বঞ্চিত হলে গিয়ে কেস করে দিচ্ছে, ব্যাপারটা ঝুলে যাচ্ছে, দীর্ঘদিন ঝুলে যাচ্ছে সেটা আইনি পথে সমাধান করতে গিয়ে। তো সেই জায়গাটা কিন্তু পর্ষদ এবার রাখছে না, দেরিটা কিন্তু এই কারণে হচ্ছে। সামনের দিনে আশা রাখছি যারা বৈধ, আবারও বলছি, যারা উত্তীর্ণ হয়ে আছেন চিন্তায় থাকুন, যারা সার্টিফিকেট এখনো হাতে পাননি কিন্তু পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু পেয়ে যাবেন। যারা এখনো পর্যন্ত ডিজিটাল কপি রেখে দিয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলবো কোনো চাপ নেই। যারা অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত হাতে পাননি, তারাও চাপ নেবেন না, অ্যাপ্লিকেশন কিন্তু আমরা কিন্তু সুযোগ পাবেন। যাদের ওএমআর বলুন, যাদের
আদার্স কিছু কিছু ভুল রয়েছে, সেদিন আলোচনা করলাম, আদার্স কিছু কিছু ভুল আছে, একটা সুযোগ কিন্তু দেবেন সেটা ভেরিফাই করতে, সুযোগ দেবেন, সেই সময় ভুল সংশোধনগুলো করে নেবেন। আর ইনভিজিলেটরের সিগনেচারের ব্যাপারটা বলছি, এটা নিয়ে চাপ নেবেন না। এটা নিয়ে অনেকে বলছে, আর কল করেছিলেন একজন দিনাজপুর থেকে, ওনার মানে যে ইনস্ট্রাকশনগুলো থাকে পরীক্ষা, তলার পেজটা কাটা হয়ে গেছে, ওটা নিয়ে কোনো চাপ নেই। আর যা যা পোস্ট আমি একটা পোস্ট করেছি, এই ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখুন, আলাদা একটা ফাইলে করে রেখে আসুন, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে করজোড়ে আবেদন করি যে দিদি আমাদের ব্যাপারটা একটু ভাবুন। সব হচ্ছে, সব দিকে সব হচ্ছে, কিন্তু উত্তীর্ণরা যেহেতু দীর্ঘদিন বসে আছে, উত্তীর্ণ না হলে ব্যাপারটা আলাদা থাকতো। লাইভ আর দীর্ঘায়িত করবো না, কারণ যাদের যা 1 GB 2 GB যা আছে সব শেষ হয়ে যাবে, পরে আমাকে বকাঝকা করবে যে আবার লাইভ দেখতে গিয়ে সব এমবি শেষ, পরে আবার কি করব, নেট আবার এক্সট্রা টপ আপ দিতে হবে, টপ আপ দিতে হবে। হ্যাঁ, সবাই মিলে আসো। ঠিক আছে, এটুকু বলার, অনেকক্ষণ বললাম এই আন্দোলন সম্পর্কে, সব বললাম। আমরা প্রত্যেকে আসুন, নিজের নিজের এবং ইনোভেটিভ আইডিয়া কী করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আনা যায় আমাদের বিষয়গুলো, সেগুলো তুলে ধরুন। আশা রাখছি সামনের দিনে যে 26 তারিখের মিছিলে পুরুলিয়া থেকে আমাদের একটা ছৌ নাচের বিষয় নিয়ে ভাবা হচ্ছে, ওখানকার সাধারণ জনগণই আসবেন যাদের ছেলেমেয়েরা টেট পাস করে আছে কিন্তু চাকরি পায়নি, একটা ইনোভেটিভ আইডিয়া, ওনারা এসে কলকাতার রাজপথে আসবেন। সিঙ্গুর থেকে আসবেন অনেকেই, যেখান থেকে মুখ্যমন্ত্রীর আন্দোলন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের দিদি। ওনাকে ভাবতে হবে একটু, দিদির কাছে আমাদের প্রত্যেকটা যে যে যেমন জায়গা থেকে পারেন একটা বলুন যে শূন্যপদটা আমাদের বেশি হোক, আমরা ডেপুটেশন দিয়েছি, হাতে হাতে দিয়েছি, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে হাতে ডেপুটেশন দিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে সাথে কথা হলো, বাঁকুড়াতে কথা বললেন, স্যার নোটিশ কবে আসছে, ডিসেম্বরে আসছে একটা সংবাদ পাচ্ছি, স্যার শুধু এইটুকু বলেন আসছে 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 আসছে, স্যার এইটুকু বলে বেরিয়ে গেলেন। বাঁকুড়ায় গিয়েছি, কি খয়রাসোল নাকি এমন একটা নাম আছে, সেখানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহাশয়, তো সেখানে জিজ্ঞাসা করা হলো, বললো আসছে আসছে। তো কবে আসছে কিভাবে আসছে এটা বলা সম্ভব নয়। এই অবস্থা, মানে 22টা কিন্তু করতে হবে, এটা সবাই জেনে গেছেন। শূন্য পদটা নিয়ে ভাবনা, 18,000 19,000 20,000 22,000 25,000 শূন্য পদ দিলেও হবে না, আমাদের 50,000 ভ্যাকান্সি চাই। সেই কারণে বলছে আগে ফর্ম ফিল আপটা করা হোক, কতজন আছে সেই মোতাবেক আমাদের একবার এই শূন্য পদটা দিক, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আমরা যা আছে সেই অনুযায়ী শূন্য পদ দিয়ে একটা টোটাল, মানে বিহার, রাজস্থান, আসাম, ত্রিপুরা, এদেরকে টপকে একটা একটা মানে একটা অন্য কিছু, অভিনব কিছু করে দেখাক বাংলা, যেখানে টেট পাস যারা রয়েছে সবার চাকরি, তাহলে কোনো আইনি জটিলতা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, সবাই পেয়ে আস্তে আস্তে মুখ্যমন্ত্রীকে বাহবা দেবেন। এই জায়গাটা তৈরি হোক, আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝানো যায়, উনি কিন্তু খুব আবেগপ্রবণ, ওনাকে যদি বোঝানো যায়, সেই জায়গাটা তৈরি করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো। কিন্তু এই জায়গাটা করা খুব কঠিন, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া। কিন্তু পাশাপাশি সব আইনি যারা আছেন, যারা শিক্ষা দপ্তর বা সরকার চালান, যেসব মানে আইএস অফিসাররা, তাদের সাথে আমরা কথা বলেছি। তো মুখ্যমন্ত্রী যেটা বলবেন, মনে মুখ্যমন্ত্রী বলা সন্ধ্যাবেলা বলে দেওয়া মানে মনে করুন পরের দিন দুপুরবেলা নোটিশ চলে আসবে। এই জায়গাটা আমরা একটু দেখুন, মানে অনেকের যোগাযোগ থাকতে পারে, শাসকের কাছে যেতে হবে, প্রত্যেক এমএলএ এমপিদের কাছে গিয়ে বোঝাতে হবে, আধিকারিকের ডিআই থেকে আধিকারিক থেকে শুরু করে ডিপিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে এই ডেপুটেশন কর্মসূচিটা চালু রাখুন। আর আমরা চাইছি ডিসেম্বর মাসের পর যাতে আন্দোলন না হয়, অন্তত এই আন্দোলনটা শেষ আন্দোলন হয়। এই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি, তার জন্য দরকার লোকবল, তার জন্য দরকার উত্তীর্ণদের রাজপথে আসা। আমরা না আসলে, এত কিছু এতক্ষণ লাইভ করলাম সমস্ত কাজ ফেলে দিয়ে, আমরা না আসলে কোনোভাবে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু পৌঁছানো যাবে না। এর আগে 2000 জন নিয়ে আন্দোলন করেছি, কিন্তু সত্যি কি 2000 জন তার বেশি নেই? এই জায়গাটা আমরা ইউটিউবে বলুন, আর ইউটিউব বন্ধুদের বলবো একটু লাইভটা শেয়ার করুন এবং একটা হেডলাইন করুন, যাতে 26 তারিখে প্রত্যেকে আসে রাজপথে। থার্মোকলের থালা অনেক কমে পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, 20টা থালা একটা বান্ডেলে থাকে। ওই থার্মোকলের থালায় পার্মানেন্ট মার্কার পাওয়া যায়, সেই মার্কার দিয়ে বাড়িতে লিখুন। আমরা যেমন টিএলএম যেমন করেছিলাম, হ্যাঁ, সেই রকম ধরনের কাজ বাড়িতে করুন, নিজের থেকে করে নিয়ে আপনি 5টা করে আনলেন, 5 জনকে দিলেন। একটা পরিবার, বলেছি না 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ একটা পরিবার, 23 জেলা একটা পরিবার। কোন জেলায় বলবেন, যে জেলায় যে ব্লকে বলুন না কেন, কেউ না কেউ কিন্তু পরিচিত আমাদের ঐক্যমঞ্চরা আছে। সেই জায়গাটা কিন্তু 2 বছরে তৈরি করতে পেরেছি, আর কিছু করতে পারি না ভাই। নিশ্চয়ই কিছু না হয়েছে আন্দোলনে, কিন্তু আজ মিছিল করলাম, কাল নোটিশ আসবে, কিন্তু এমন ব্যাপার নয়, কিন্তু একদিন কিন্তু আসবে। একটা ধাপ এগুলোও কিন্তু এগোচ্ছি আমরা। কোনো কিছু আন্দোলন করলেই কি একদিনে হয়ে যাবে সবকিছু? একদিনে পরিবর্তন হয় না, একদিনে কোনো কিছু পাওয়া যায় না। অনেকেই আছে যে এই প্রাথমিক টেট হওয়ার আগে 1 মাস 20 দিনের মতো কি 10 দিনের মতো সময় ছিল টেট নোটিফিকেশন দেওয়ার পর, এই 1-1.5 মাস কতটা পড়াশোনা করেছেন? অনেকেই আছেন ব্যাপক পড়াশোনা করেছেন, 1-1.5 মাস সব কিছু ছেড়ে দিয়ে পড়াশোনা করেছেন। যে টেট পাস করা মানে কিন্তু চাকরি। 2017 এত কম টেট পাস, 2014 তেমন নেই, সব চাকরি পেয়ে গেছে পাট পাট করে, তা 22-এ পেতে হবে।
যারা একটু সিরিয়াস হয়েছে, আর যারা অনেকেই টেট পাস হয়তো হয়নি, কোনো না কোনো কারণে সমস্যা থাকতে পারে, সেই ব্রেন আছে, সেই মেধা আছে, কিন্তু কোনো একটা সমস্যা হয়ে গেল, এটা হতে পারে। তো আগামী দিনে 2025-এর টেট হবে দ্রুত, ডিসেম্বর মাস পর্যন্ত হয়তো যাবে বলে মনে হয় না টেট নেওয়ার ক্ষেত্রে। আমার যেটুকু আইডিয়া মনে হচ্ছে ডিসেম্বর মাস যাবে না, তার আগে কিন্তু টেট নিয়ে নেবে পাট করে। এই নোটিশ আসবে, নোটিশের কাজগুলো শুরু হবে, টেটের নোটিফিকেশন চলে আসবে। সামনের দিনে কিন্তু প্রাথমিকের নিয়োগ কিন্তু হবে একটা, পরপর হওয়ার সম্ভাবনা আছে। এই 22-এর রিক্রুটমেন্টটা ভালো রকম হয়ে গেলে, কারণ আইনি জটিলতা পুরোটা 22-এর ক্ষেত্রে বেশি। একবার এই নোটিফিকেশনটা যদি ভালো করে হয়ে যায়, দেখবেন আগামী দিনে যারা টেট পাস করবে বা রেজাল্ট আউট হবে, তাদেরকে দেখবেন টেট পাস খুব কম সংখ্যক চলে আসবে, যদি শূন্য পদটা পেতে পারি আমরা ভালো করে। তাই প্রত্যেকেই বলবো, যারা টেটের জন্য পড়াশুনো করছেন যারা বাড়িতে, তারাও আমাদের অন্তত সোশ্যাল মিডিয়াতে দুটো কমেন্ট করে জানান যে ইন্টারভিউ নোটিশ চাই। কারণ আমরা বেরিয়ে গেলে আপনারা সুযোগ পাবেন। যারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হননি, পরীক্ষা দিয়ে আছেন কিংবা পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে বলছি, পূর্ণ প্রশিক্ষিত অনেক ডিএলএড কলেজ রয়েছে, সবাই তো ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো, সোশ্যাল মিডিয়াতে দেখলাম দুটো কমেন্ট করুন যে ইন্টারভিউ নোটিশ চাই, 50,000 ভ্যাকান্সি চাই। তাহলে দেখবেন আমরা বেরিয়ে গেলে আপনারা কিন্তু সুযোগ পাবেন, প্রত্যক্ষভাবে আমাদের গ্রাউন্ডটা কিন্তু বেড়ে যাবে। চিন্তায় তো আমিও আছি বাসুদেব দাদা। ভরসা পাশে থাকলে যদি আসতে পারেন, ভরসা দিতে পারি, মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারি। আমরা তো বাইরের ছেলে নয়, আমরা তো বাইরের যুবক নয়, বাইরের ছাত্র যুব নয়, আমরা বাংলার ছাত্র যুব। আমরাই তো উন্নয়ন। আমাদের মুখে হাসি ফোটাতে পারলে হয়তো মুখ্যমন্ত্রী ভালো লাগবেন, অবশ্যই ভালো লাগবেন। সেই জায়গাটা তৈরি করি আমরা, আসুন। আমরা না দেখাতে পারলে কি করে 50,000 ভ্যাকান্সি দেখাবেন? যদি 1,000 জন নিয়ে আন্দোলন করতে যান, 50,000 টেট পাস রয়েছে, সেটা কি যে কেউ বলবে যে এদের কি 1,000 জনের খুব ব্যস্ত, আর অন্য 50,000 তাদের কোনো সমস্যা নেই? তো এই জায়গাটা স্বাভাবিক কথা। আমরা যদি 40,000 কি 35,000 টেট পাস থাকুক, তা 3,500, 4,000, 5,000 পথে নেমে আসুন না, দেখি কি হয়, দেখা যাক। এই পথটা তো আমাদের আছে গণতান্ত্রিক সিস্টেমে, আর আমাদের রাজ্য আন্দোলন করতে দেয়, আন্দোলনটা হয়, পুলিশ পারমিশনটা পাওয়া যায়। আসুন, লড়াইটা আমরা করি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, কারণ এই ছাড়া কিন্তু কোনো পরিস্থিতি আমাদের সামনে আর নেই। দেখুন, ইনওয়েস ভ্যালিড কি ইনভ্যালিড সেটা আমাদের কেস আপডেট গ্রুপে আছে। এই বিষয়ে আমি আজ আবারও বলছি, ইনওয়েস, বিএড, 23 রেজাল্ট, এইসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর আবেগপ্রবণ আছে। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন, আমাকে যদি সুযোগ দেন কথা বলার, আমি বেশ গুছিয়ে বলতে পারি। গুছিয়ে বলতে পারি মানে এই সমস্যার কথাটা তুলে ধরতে পারি। যে কোচবিহার থেকে আসা যে আমাদের বোনটি বাচ্চা রেখে চলে এসছে, বাচ্চার বয়স বেশি না। পুরুলিয়া থেকে যে বোনটি আসে, সে কোনোদিন কলকাতার রাজপথ দেখেনি, কলকাতার কি জিনিস জানে না, শুধু পড়েছে বইয়ে। সে রাজপথে আসছে, কেন আসছে সে বলছে আমার আসতে বাধ্য করা হচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে যদি কোনোদিন সুযোগ হয় কথা বলার, অবশ্যই বিষয়টা পুরোপুরি তুলে ধরবো, আর সেই দিনই শূন্যপদটা নিয়ে আসবো। এটা একদম মন থেকেই বলছি। কারণ অনেক এই টেট উত্তীর্ণটা যে আমাদের কাছে কত কঠিন ব্যাপার ছিল আমরা জানি ভালো করে। প্রত্যেককেই বলবো, দেবার্পণ সরকার কিছু আভাস দেবে বলছিলে এরকম সময়। হ্যাঁ, আভাস বলতে গেলে কি, এখন সবচেয়ে বড় 22কে নিয়ে কিন্তু ভাবছেন। 22-এর ফাইলটা যে কোথায় পড়ে আছে কেউ বলতে পারবেন না। বিকাশ ভবন থেকে শুরু করে, লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে নবান্ন পর্যন্ত চলে যায়, সেখান থেকে আবার চলে আসে কমিশনের কাছে, কমিশনার আবার ডিপিএসসিতে পাঠানো হয়। এই একটা প্রসেস চলে, কেউ বলতে পারবে না 22-এর ফাইলটা কোথায় আছে। কিন্তু 22-এর নিয়ে একটা শূন্যপদ ক্রিয়েটের কাজ চলছে, এটা কিন্তু সত্যি। এবার এই টাইমটা নোটিশ আসলে কোনো আইনি জটিলতা আটকে যাবে কিনা, সেটাই ভাববার বিষয় সরকারের। এখন লিগাল সেলে, ওয়েস্ট বেঙ্গলের লিগাল সেল যেটা, সেখানে কিন্তু আমাদের কিছু দেবে, সেইটা কিন্তু ওখানে আটকে আছে। লিগাল সেল থেকে কোনোরূপ শুরু হওয়া, লিগাল সেল থেকে সিগন্যাল না দিলে নোটিফিকেশন কিন্তু দিতে পারবেন না। লিগাল সেল দেখছে এই সামনে ওবিসি সমস্যাটা হালকা আছে, তো এটাকে সামনে রেখে কি করে নোটিশ দেওয়া যায়। কিন্তু এর জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা জরুরি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপটা জরুরি। এটা এমনি হবে না, কেউ রিস্ক নেবে না এই টাইমটা। কারণ একবার নোটিফিকেশন দিলে ঝুলে গেলে তখন আর ছাড়বে না, তখন চলতে থাকবে 2 মাস, 4 মাস, 6 মাস এইভাবে। তো এই জায়গাটা সাবজেক্ট টু আউটকাম দিয়ে নোটিশ আনা যায় কিনা, এটা নিয়ে একটা মিটিং দরকার, এটা নিয়ে একটা আলোচনা দরকার। আইএস অফিসার, বিভিন্ন শিক্ষা আধিকারিক, এক্সপার্টদের নিয়ে একটা আলোচনা দরকার, লিগাল এক্সপার্টদের নিয়ে। সেটা মুখ্যমন্ত্রী পারেন বলতে, তাহলে তড়িঘড়ি আমাদের কাজটা হয়ে যাবে। আমি একদম পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি, আমি মন থেকেই বলছি, পরিষ্কারভাবে আমাদেরকে বোঝাতে পেরেছি। কেউ কিছু দেখবে না নোটিশ আসার পর, এক শ্রেণী আছে কেস করে দেওয়ার জন্য। কেউ কিছু দেখবে না, যেটা বারবার সভাপতি মশাই বারবার এই ভয়টা পান, যে কেস হয়ে গেলে কিন্তু সেটা ঝুলে গেল, মানে ওটা সময় লাগবে। এটা যে পরিমাণ কেসগুলো জমা হচ্ছে,
হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্টে বলুন, সেটা তো একটা প্রসেস অনুযায়ী পরপর আসে। তো সেটা আসতেই যদি 2-3 মাস 4 মাস লেগে যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো এই জায়গাটা কি করে সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে যে এই কেসগুলো আছে, এই কেসগুলো যখন সমাধান হবে তার উপরে আমি এখন রিক্রুটমেন্ট করছি, এদের ভবিষ্যৎটা তাদের উপর নির্ভর করছে বলে রিক্রুটমেন্ট প্রসেসটা চালাতে হবে। কিন্তু এটা কে কে এগিয়ে আসবে বলুন? এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া সম্ভব না। এটাই আমার শেষ কথা, এছাড়া কোনো পথ নেই। যাই হোক, হ্যাঁ, অক্ষয় বলছে একদম আসানসোল থেকে প্রত্যেকটা আন্দোলনে আসে আমাদের ভাই, দিনরাত পরিশ্রম করে, বলছে মুখ্যমন্ত্রী ছাড়া এটা সম্ভব নয়, মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া সম্ভব নয়। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ লাইভ হয়েছে, সন্ধ্যাবেলা যেহেতু সময় পাবো না, হঠাৎ করে চলে এলাম, কাউকে না জানিয়ে চলে এলাম লাইভে। শুধুমাত্র 26 তারিখের যে ঐতিহাসিক রেকর্ড সংখ্যক মহামিছিল হতে চলেছে, পাশের জেলাগুলো আসুন, পাশের জেলাগুলো আসুন, একটু ফিল করুন যারা আসছে, যারা কোচবিহার থেকে আসছে, যারা পুরুলিয়া থেকে যারা আসছে, যারা বীরভূম থেকে আসছে, যারা বাঁকুড়া থেকে যারা আসছে, যারা 2 বর্ধমান থেকে যারা আসছে, যারা মালদার একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসছে, যারা মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রাম বাংলাদেশের বর্ডার ডোমকল থেকে আসছে, যারা দক্ষিণ দিনাজপুর থেকে যারা আসছে, যারা বক্সাদুয়ার থেকে যারা আসছে, যারা জলদাপাড়া থেকে যারা আসছে, যারা কালিম্পং থেকে যারা আসছে, যারা শিলিগুড়ি থেকে যারা আসছে, যারা কোচবিহার থেকে আসছে, যারা আসাম বর্ডার থেকে যারা আসছে, এদের দিয়ে একটু ভাবুন পাশের জেলাগুলো। এরা আসছে, এরা যাচ্ছি মা, কলকাতায় আন্দোলন করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী দেখা দিতে। মা বলছে খোকা তুই চিনতে পারবি তো? তা বলছে মা ট্রেনে সবাই অনেক বন্ধুরা যাচ্ছে, আমি যাচ্ছি ওদের সাথে, মুখ্যমন্ত্রী একটু বলে আসি। বাড়ি আসার পর 2 দিন পর বাড়িতে আসছে উত্তরবঙ্গ থেকে যারা আসে, গিয়ে মা বলে কি বললো রে দিদি, এবার হবে তো, অনেক বছর তো অপেক্ষা করে আছি। তো উত্তীর্ণরা বলে ওরা তো ভালো করেই জানে যে জানিয়ে এসছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, মা এবার হয়তো এই মাসে পেয়ে যাবো বা ডিসেম্বরে পেয়ে যাবো। এদের একটু অনুভব করুন, পাশের জেলা যারা আছেন অনুভব করুন। অন্যের সহানুভূতিশীল না হলে কিন্তু আমরা সঠিক মানুষ হয়ে উঠতে পারবো না। যারা উত্তরবঙ্গ থেকে সেদিন মিছিলে এসেছিল, আমাদের সাধন আছে উত্তরবঙ্গে, কোচবিহারে বাড়ি, প্রত্যন্ত গ্রাম, চা বাগান আছে, কোচবিহার থেকে এসে বৃষ্টিতে পুরো ভিজেছে সেই মিছিলে, সেই ভিজে জামা কাপড় গায়ে দিয়ে সারা রাত এক্সপ্রেসে আছে, সারা রাত এক্সপ্রেসে থেকে পরের দিন সকালে বাড়িতে গেছে, ভিজে জামা কাপড় গায়ে শুকিয়ে গেছে, মোবাইলে চার্জ নেই। আর মোবাইলে চার্জ না থাকলে কি হয় জানেন? এখন মোবাইলে চার্জ না থাকলে আমাদের মোবাইলে চার্জটা আগে প্রয়োজন, চার্জিংটা আগে দরকার। সেই ভিজে জামা কাপড় যে জুতোটা পরে সেটাও ভিজে গেছে। আমরা তো ভিজে গেছিলাম, শিয়ালদায় এসে রহমান ছিল শিয়ালদায়, সে ভিজে জামা কাপড় মিছিলে সারা ভিজেছিলাম, শু পরা ছিল, শুর মধ্যে সব জল ঢুকে গেছে। তো ভিজে জামা কাপড় খুলে একটা করে গেঞ্জি নিলাম ওখান থেকে, নিয়ে গায়ে দিয়ে বাড়িতে এসেছি সেই ভিজে শু পরে। ভাবতে পারছেন, এগুলো এগুলো বলা যায় না, অনেকে বললে হয়তো হাসবে বা এটা ফিল করবে না, সেই জন্য আর বলা যায় না। তাই প্রত্যেককে বলবো 22 একটা পরিবার, 22 স্টেট যারা কোয়ালিফাই করেছে, প্রত্যেককে যাতে স্বপ্ন পূরণ হয়, কি সবাই যাতে আমরা একভাবেই একটা যুগ শেষ করে আমরা যাতে স্কুলে ঢুকতে পারি। এই যে একটা যুগ বলতে পারেন, এই কষ্ট 2 বছর ধরে যাতে আমরা একসাথে স্কুলে ঢুকতে পারি এবং শেষ হাসিটা সবাই হাসতে পারে, তার জন্য এই লড়াই, তার জন্য এই আন্দোলন। যেটুকু বলার অনেকটাই বলা হয়ে গেছে, এবার রেখে দিলাম। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভ সন্ধ্যা বলবো। লাইভ এর মধ্যে হবে কিনা জানি না, তো আমরা এর মধ্যে আলাদা করে পর্ষদ সভাপতির কাছেও যাইছি না, সভাপতি মহাশয়েরও এখন কিছু বলার নেই, এখন সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তর বিকাশ ভবনের দিকে তাকিয়ে, আর শিক্ষা দপ্তর বিকাশ ভবন তাকিয়ে আছে মুখ্যমন্ত্রীর দিকে, মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে। আমাদের লক্ষ্যটা মুখ্যমন্ত্রী থাকুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করুন ইনোভেটিভ কিছু আইডিয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যাতে করা যায়, এটুকুই। প্রত্যেককেই বলবো, টেট উত্তীর্ণ যারা আছেন, প্রত্যেক টেট উত্তীর্ণ বলবো, সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রুপ আছে, প্রত্যেকে আসুন, প্রত্যেকে একটা পরিবার, প্রত্যেকের লক্ষ্য একটা, এইটা জয়টা ছিনিয়ে নিন। অনেকটাই এগিয়ে এসেছি, একদম শেষ পর্যায়ে আছি, এই টাইমটা কিন্তু দরকার একটা ধাক্কা দেয়া। অনেক মা বাবা আমাদের অপেক্ষায় তাকিয়ে আছেন, অনেকে বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে করতে পারছে না। কথাগুলো হয়তো বলছি, বাস্তব কথা। 40, 35, 36, 37, 38, 39 বছর বয়স হয়ে যাচ্ছে, ব্যাকআপ নেই, বিয়ে করতে পারছে না। যে নিজে সেটেলমেন্ট হয়ে একটা ফিক্সড, যখন আমি একটা আমার স্বপ্নটা পূরণ হবে তারপর ঠিকঠাক করে সবকিছু করব। এরকম বহু ছেলে এবং অনেক বোনেরাও আছে, দিদিরাও আছে, কিন্তু আমার সামনে অনেক আছে 29 বছর বয়স হয়ে গেছে, 29 বছর বয়স হয়ে গেছে সংখ্যালঘু পরিবারের মেয়েরা। 35, 26 বছর, 37 বছর তো আছে, এই 26, 27, 28 বছর তো আছেই। কতটা কঠিন বুঝতে পারছেন? আর সংখ্যালঘু পরিবার থেকে, একটা সংখ্যালঘু পরিবারে যেখানে বিয়েটা কিন্তু অনেক আগেই হয়, আমরা দেখেছি, সবাই না, কিছু কিছু পরিবার হয়, তো তারাও কিন্তু পরিবারের সাথে লড়াই করে কিন্তু পরিবারের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছে যে বাবা আর একটা বছর, সেই একটা বছর কিন্তু অনেকের পার হয়ে গেছে। দেখবেন ঝুমঝুম করে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় খুললে তো দেখতে পাই। বিয়ে কিন্তু এবার হচ্ছে, অনেকের কষ্ট, চোখের জল মুছতে মুছতে বিয়ে করে নিচ্ছে, কিন্তু যাদের একেবারে ব্যাকআপ নেই তারা কিন্তু বসে আছে দিদির দিকে চেয়ে।
জীবনের মূল্যবান সময় যাদের 37, 38, 39 বছর পরও যাদের এখনো পর্যন্ত সেটেলমেন্ট হতে পারেনি, এদের তো মূল্যবান সময় বলে আর কিছু নেই। বাঁচতে গেলে একটা কর্মসংস্থান দরকার, সেই অপেক্ষায় কিন্তু দিন গুনছে অনেকে। কারণ প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন যারা দেখে তারা কিন্তু খুব কোটিপতি ঘরের কেউ নয়। তারা চায় যে বাচ্চাদের সামনে গিয়ে পড়ানো, একটা ছোট্ট যার একদম সাদা খাতার মতো যার মন, ফুলের মতো পবিত্র যার মন, তার সামনে গিয়ে সময় কাটানো, তাকে সুন্দরভাবে শিক্ষা দেয়া, আর সেই শিক্ষার্থীকে সামনে রেখে তাকে বোঝা যে সামনের দিনে এই শিক্ষার্থীটা কিন্তু বড় কিছু করবে, এর মধ্যে সেই ক্ষমতা আছে, তাকে আরেকটু জাগিয়ে দেয়া। যাদের বোঝা যাবে যে এই শিক্ষার্থীর আরও এই পিছনে যদি খাটা যায়, আরও যদি ভালো করে বোঝানো যায়, আরও বড় বড় কিছু হতে পারবে। সার্বিকভাবে আমরা কিন্তু এই ক্লাসরুমে কিন্তু এটা চালিয়ে যেতে পারবো। আর লড়াই করে আর দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়ে আমরা যারা চাকরি পাবো, তারা কিন্তু শিক্ষকতার একটা আদর্শ শিক্ষক হয়ে উঠতে পারবো পড়ানোর ক্ষেত্রে। কারণ আমরা জানি একটা শিক্ষক হওয়ার ক্ষেত্রে গেলে এই 2 বছর কত কষ্ট করতে হয়েছে আমাদের। তো আমরা সঠিক শিক্ষাটা কিন্তু দিতে পারবো এবং নিজের মনে করে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যেতে পারবো, একটা অভিভাবক হয়ে যেতে পারবো, একটা বন্ধু হয়ে যেতে পারবো, শিক্ষক হয়ে যেতে পারবো। এইটুকু বলার, প্রত্যেকে এগুলো আমি আবেগবশত অনেক কিছু বলে ফেলি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য। কতজন লাইভ দেখছে সেটাও আমি দেখতে পাচ্ছি না, বললে শেষ নেই। আরও অনেক মানে প্রথম থেকে আমাদের সৃষ্টি লড়াই, এগুলো যেদিন আমরা আমাদের স্বপ্ন পূরণ হবে, অবশ্যই সেই সময়টা চলে এসছে। প্রত্যেকের প্রতি আশীর্বাদ থাকলো, ভালোবাসা থাকলো, দোয়া থাকলো, স্বপ্ন পূরণ হোক। আমরা প্রত্যেকে যাতে বেরিয়ে যেতে পারে সেই শূন্যপদের দাবিতে আগামী 26শে নভেম্বর কলকাতায় 10টা 11টার মধ্যে আমরা চলে আসুন। আমরা ওখানে থাকবো, 23 জেলার আমরা প্রত্যেকেই থাকবো। ও দিনটা আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী জানান দেওয়ার দিন। আর প্রত্যেকে একটা হবু শিক্ষক, আমরা হবু শিক্ষিকা, আমরা আমাদের চলাফেরা, আমাদের মুখের ভাষা, আমাদের কথা বলা, এটা যেন অনেক নমনীয় এবং সহানুভূতিশীল হয়। আমরা হবু শিক্ষক, এটা মানতে হবে। আমাদের কথা বলা, আমাদের স্লোগান, কথা থ্রো কীভাবে বলছি কথাগুলো, সেগুলো যেন অনেক মানানসই হয়। আমরা আমাদের থেকে সমাজ অনেক কিছু নেবে, এটা ভাববেন, প্রত্যেকেই ভাববেন। আমিও চেষ্টা করব ভালোভাবে সবার সাথে কথা বলার। প্রত্যেকেই নিজের জায়গা থেকে চেষ্টা করবেন। আসুন 26শে নভেম্বর প্রত্যেকেই আসুন। আর যার যার ইনোভেটিভ আইডিয়া আছে কমেন্ট করতে পারেন, পার্সোনালি জানাতে পারেন। আইডিয়াগুলো দিন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি যাতে আকর্ষণ হয়। আমাদের লক্ষ্য মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে কিন্তু ডিসেম্বর মাসে নোটিশ আসবে। ধন্যবাদ সবাইকে।